চলে গেল, তখন কি হবে? নূরের তীক্ষ্ণ খোঁচাটা একেবারে ঠিক জায়গায় গিয়ে লেগেছে। চোখ মুখ শক্ত করে ফেলেছে আসমিন। রক্তিম চোখে নূরের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে পড়ল। সব সময় তাকে যে ছাড় দেওয়া হবে তা ভাবার কারণ কি মিসেস আসমিন? আসমিনের মুখে মিসেস আসমিন শুনে চমকে উঠল নূর। আসমিনের চোখের দিকে তাকিয়ে হালকা ভরকে গেলেও নিজেকে সামলে নিল সে। আসমিন চোখ বন্ধ করে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করল। জোরে জোরে নিঃশ্বাস ফেলে নূরের দিকে শান্ত চোখে তাকালো। অনেকটা উদাস গলায় বলল, আমি যা জানি তুমি তা জানো না নূর। যাই করো না কেন ভেবেচিন্তে করবে। আমি চাই না তুমি কখনো আমার সামনে দাঁড়িয়ে লজ্জিত বোধ করো। নূর অবাক চোখে তাকিয়ে রইল আসমিনের দিকে। আসমিনের গলাটা খুব অন্যরকম শোনালো। কি এমন কথা আছে যে সে জানে না? চিন্তায় কপালে ভাঁজ পড়ল নূরের। আসমিন নিচের চেয়ার থেকে উঠে এসে নূরের সামনে দাঁড়ালো। হালকা ঝুঁকে নূরের কপালে চুমু খেয়ে ফিসফিস করে বলল, বি রেডি ফর টুনাইট। কথা শেষ হতেই বাঁকা হেসে বেরিয়ে গেল কেবিন থেকে। নূর দাঁতে দাঁত চাপল, হিস হিসিয়ে বলল, আপনিও রেডি থাকবেন মন্ত্রী সাহেব। কামিনী চৌধুরী নিজের কেবিনে এদিকে সেদিক পাইচারি করছে। 350 কোটি টাকার হিসেব গোলমাল। এই টাকা সে নিজেই সরিয়েছে। কানাডায় নিজের জন্য বাড়ি করেছে 2টো, বাকি টাকা নিজের বেপরোয়া জীবনযাপনে খরচ করেছে। তার ধারণা মতে আসমিন বা আমজাদ চৌধুরী কেউই জানে না এই সম্পর্কে। কিন্তু আসমিন আগাগোড়া সবটাই জানে। সে শুধু চুপ করে আছে নূরের জন্য। তার কথা হচ্ছে, যার সম্পদ সে নিজেই সবকিছু বুঝে নিবে। নিজের খাবার অন্যের পেট থেকে কিভাবে গলায় পাড়া দিয়ে বের করতে হয় তা নূর খুব ভালো করে জানে। এখন শুধু দেখার অপেক্ষা কখন কিভাবে গলায় নিজের পা চেপে ধরে নূর। কামিনী চৌধুরী পাগলের মতো কয়েক জায়গায় কল করলো। আশানুরূপ কোনো ফল না পেয়ে ফোন ছুঁড়ে মারল দেওয়ালে। হিতাহিত জ্ঞান হারিয়ে নিজের চুল টানতে লাগলো। ল্যাপটপের স্ক্রিনে কামিনী চৌধুরীর বেহাল দশা দেখে উচ্চস্বরে হেসে উঠল নূর। মুখ দিয়ে চুকচুক শব্দ করে বেরিয়ে গেল বাসার উদ্দেশ্যে। বাসায় গিয়ে আবার বউ সাজতে হবে। আসমিন চাইন চৌধুরীর বউ। আসমিন নূরের অফিস থেকে বেরিয়ে মন্ত্রণালয়ে চলে গিয়েছিল। মিটিং সে নিজেই 2 ঘন্টা পিছিয়ে দিয়েছিল। সারাদিন নিজের অফিসে ব্যস্ত ছিল সে। এদিকে তার কথা মতো সানভি সত্যি সত্যি বাসর সাজিয়ে বসে থাকবে তার ধারণাতেও ছিল না তা। রাত 10টায় নিজের বিশাল গাড়ি বহর নিয়ে নূর মঞ্জিলে প্রবেশ করল আসমিন। দেহরক্ষীরা বের হয়ে তার গাড়ি ঘিরে দাঁড়াতেই বেরিয়ে এলো আসমিন। প্রচণ্ড গরমে আর ক্লান্তিতে শরীর ভেঙে আসতে চাইছে। এসি গাড়িতে থাকা সত্ত্বেও ঘামে সাদা পাঞ্জাবি ভিজে গায়ের সাথে লেগে আছে। বাড়িতে ঢুকতেই ভ্রু কুঁচকে ফেলল আসমিন। চারিদিক ফুলের গন্ধে মো মো করছে। মাথায় হালকা চাপ দিতেই মনে পড়ল সকালের কথা। বিরক্তিতে মুখ থেকে চ উচ্চারণ করে নিজের রুমের দিকে এগিয়ে গেল আসমিন। নূর নিশ্চয়ই এসব নিয়ে কোনো মাথা ঘামায়নি। রুমে ঢুকে আর এক দফা চমকে গেল আসমিন। নূর বউ সেজে দাঁড়িয়ে আছে। তার দিকে তাকিয়েই বাঁকা হাসছে। সারা রুম যেন ফুল দিয়ে ঢেকে ফেলেছে। এত বেলি ফুল কোথা থেকে জোগাড় করলো তাও চিন্তার বিষয়। ফ্রেশ হয়ে আসুন মন্ত্রী সাহেব। নূরের কথায় ঘোর ভাঙল আসমিনের। কথা না বাড়িয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। এদিকে খাট বরাবর রাখা ইজি চেয়ারে বসে পড়ল নূর। মুখে বাঁকা হাসি বিদ্যমান। 10 মিনিটের মাথায় শাওয়ার নিয়ে বেরিয়ে এলো আসমিন। নূর কিছু একটা নাড়াচাড়া করছে নিজের হাতে। আসমিন ট্রাউজার আর সাদা শার্ট পরেছে। বুকের কাছের কয়েকটা বোতাম খোলা। অসম্ভব সুন্দর লাগছে তাকে। এদিকে নূরকে দেখে বারবার ঢোক গিলছে আসমিন। আজকে সে বাসর করতে চায় না। এমন জ্বালাময়ী রূপের সাথে বাসর করা মোটেও ভালো সিদ্ধান্ত নয়। আসমিন কিছু একটা ভেবে নূরের দিকে এগিয়ে যেতেই নূর নিজের হাতে লাইটারটা বিছানায় ছুঁড়ে মারল। সাথে সাথে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল ফুল সজ্জিত খাটটিতে। আসমিন পকেটে হাত গুজে দাঁড়িয়ে এক ধ্যানে তাকিয়ে রইল সেই আগুনের দিকে। নূর বাঁকা হেসে ব্যঙ্গাত্মক গলায় বলল, আপনার বাসর এই আগুনের মতো উজ্জ্বল হোক মন্ত্রী সাহেব। আসমিন 2 কদম এগিয়ে একটা সুইচ টিপতেই উপর থেকে পানি পড়তে লাগলো। আসমিন আর নূর মুহূর্তেই কাক ভেজা হয়ে গেল। নূর কটমট চোখে তাকিয়ে আছে আসমিনের দিকে। আসমিন মাথার চুলগুলো উল্টে নূরের কাছে গিয়ে কোমর আঁকড়ে ধরে দাঁড়ালো।
ঠোঁটজোড়া নূরের কাঁধে চেপে গুনগুন করে গাইতে লাগলো। আগুনে ডেকেছ কি? আগুন হয়ে জ্বলছি আমি। তুমি যাকে আগুন বলো, আমি তাকে বলি পানি। অন্ধকার কোনো ঘর থেকে কারো বীভৎস চিৎকার ভেসে আসছে। মস্ত বড় এক গুদাম ঘরের বিলাসবহুল এক রুমে বসে আছে আসমিন। তার পাশেরই কোনো রুম থেকে কারোর আর্তনাদ ভেসে আসছে। সোফায় বসে হাঁটুতে 2 হাত ভর দিয়ে পা নাচিয়ে যাচ্ছে আসমিন। সানফি ভয়ার্থ চোখে তাকিয়ে আছে আসমিনের দিকে। লোকটার আর্তনাদ শুনে তার নিজেরই বুক কাঁপছে, অথচ আসমিন গুনগুন করে গান গেয়ে যাচ্ছে। হঠাৎ করেই সোজা হয়ে বসলো আসমিন। পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে কিছু দেখায় ব্যস্ত হয়ে গেল। সানভি বার কয়েক ঢোক গিলে শুকনো গলা ভিজিয়ে নিল। আসমিনের দিকে তাকিয়ে মিনমিনে গলায় বলল, আর কিছুক্ষণ এভাবে চললে লোকটা মরে যাবে স্যার। তাহলে তোমার কপালে দুঃখ আছে সানভি, মরতে পারবে না ও। মারতে থাকো। অবস্থা খারাপ হলে ডাক্তার দেখাও, সুস্থ করে আবার মারো। যতক্ষণ মুখ না খুঁজছে এভাবে চলতে থাকবে। সানভি হন্তদন্ত পায়ে চলে গেল ডাক্তার ডাকতে। মিনিট 10 পর ডাক্তার নিয়ে একটা অন্ধকার নোংরা রুমে প্রবেশ করলো সানভি। একটা মাঝবয়সী লোককে উল্টে ঝুলিয়ে রাখা হয়েছে। নাক মুখ দেখে চেনার উপায় নেই। আসমিনের নির্দয় লোকগুলো সারা মুখ থেতলে দিয়েছে, দাঁত পড়ে গেছে কয়েকটা। ডাক্তার নিজেও শিউরে উঠল। এভাবে কেউ কাউকে মারে, কিন্তু মুখে কিছু বলার সাহস পেল না। সানভির কপালে চিকন ঘামের দেখা দিল। কাপা কাপা চোখে রুমে সেট করা সিসিটিভি ক্যামেরার দিকে তাকালো। শুকনো ঢোক গিলে কাপা কাপা গলায় বলল, যা করার এভাবেই করুন, নিচে নামানো যাবে না। ডাক্তার আর কিছু না বলেই নিজের কাজ করতে লাগলো। সে জানে যে বলেও কোনো কাজ হবে না। রক্ত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল সে। ব্যথানাশক ইনজেকশন দিয়ে বেরিয়ে গেল রুম থেকে। লোকটার কোনো হুঁশ নেই। আসমিন তীক্ষ্ণ চোখে সবকিছু দেখে চলেছে। শত রেগে গেলেও আসমিন নিজের চেহারায় তা কখনোই প্রকাশ করে না। নিজেকে সব সময় রাখে শান্ত, কিন্তু ইদানিং তার মেজাজ ঠিক রাখা মুশকিল হয়ে যাচ্ছে। নূর তো উঠে পড়ে লেগেছে তাকে ধ্বংস করতে। এই যে এখন ধৈর্য ধরে 2 ঘন্টা যাবৎ তার রুম তল্লাশি করে চলেছে। ঠিক কী খুঁজছে তা আসমিন জানে। হাজার খুঁজলেও নূর কিছুই পাবে না, আসমিন তা জানে। তবুও সে এক ধ্যানে নূরকেই দেখে যাচ্ছে। কাঙ্ক্ষিত জিনিস না পেয়ে নূর এখন রীতিমতো রাগে ফুঁসছে। আর নূরের রাগী ফেস দেখে মুচকি হাসছে আসমিন। সেই মুহূর্তে আবার সানভির আগমন। জ্ঞান ফিরেছে স্যার। যাও, আমি আসছি। আসমিন নিচের শুভ্র পাঞ্জাবি বদলে একটা ক্যাজুয়াল শার্ট পরে সেই অন্ধকার রুমে ঢুকলো। লোকটা তাকে দেখে থর থর করে কাঁপছে। আসমিন ইশারা করতেই গার্ডগুলোর মধ্যে কয়েকজন এসে লোকটাকে নামিয়ে দিল। আসমিনের সামনে রাখা একটা চেয়ারে বসিয়ে দিয়ে আবার নিজেদের জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেল। আসমিন লোকটার মুখোমুখি বসে শান্ত গলায় বলল, কেমন আছেন ড্রাইভার আঙ্কেল? আসমিনের কেমন আছেন শুনে ড্রাইভার মতিন মিয়া থরথর করে কাঁপতে লাগলো। মুখে কিছু না বলতে পারায় বারবার হাত জোর করে মাপ চাইতে লাগলো। আসমিন ঠোঁট বাঁকিয়ে হাসলো। চেয়ারের পিছনে মাথা এলিয়ে দিয়ে শান্ত গলায় বলল, দীর্ঘ 20 বছর যাদের নুন খেয়েছেন তাদের সাথেই বেইমানি করলেন আঙ্কেল। ব্যাপারটা আমার একদমই ভালো লাগেনি। আসমিনের গলায় দুঃখী দুঃখী ভাব। সানভি পকেট থেকে টিস্যু বের করে কপালের ঘাম মুছে ফেলল। আসমিনের দুঃখী গলা শুনে ভীতু চোখে তাকালো আসমিনের দিকে। আসমিন আফসোসের স্বরে বলল, আমার আপনাকে মারতে ইচ্ছে করছে না আঙ্কেল। আর কয় বছরই বা বাঁচবেন বলুন? এখন আর আপনাকে মেরে লাভ কি? আমি বরং আপনার 2 ছেলেকে মেরে ফেলি। লোকটা ভয়ার্থ চোখে তাকালো আসমিনের দিকে। অস্পষ্ট গলায় গুঙিয়ে কিছু বলার চেষ্টা করলো বারবার, কিন্তু আসমিন সেই আকুতি শুনল না। সে পায়ের উপর পা তুলে পা নাচিয়ে গার্ডকে ইশারা করলো। সাথে সাথে সেখানে 22 বছরের এক যুবককে নিয়ে হাজির হলো গার্ড। ছেলেটার হাত পা বাঁধা, দেখেই বোঝা যাচ্ছে তাকে খুব টর্চার করা হয়েছে। মতিন মিয়া ছেলের এমন দুর্দশা দেখে দুকড়ে কেঁদে উঠল। এই ছেলেদের জন্যই তো রাফসান শিকদারের মতো মানুষের সাথে বেইমানি করেছে। তার পাপ আজ তাকে এনে এখানে দাঁড় করিয়েছে। আসমিন রিভলভার হাতে নিয়ে খারকাত করে মতিন মিয়ার দিকে তাকালো। মতিন মিয়ার বড় ছেলে মারুফ ঘৃণা নিয়ে তাকিয়ে আছে নিজের বাবার দিকে। ছেলের দিকে চোখ তুলে তাকানোর সাহস নেই তার।
আমার জন্য ঠান্ডা পানি নিয়ে এসো সানভি, গরমে গলা শুকিয়ে গেছে একেবারে। শার্টের বোতাম খুলতে খুলতে বলল আসমিন। দুটো বোতাম খুলে দিয়ে শার্ট কিছুটা এলিয়ে দিল ঘাড়ের দিকে। সানভি ইশারা করতেই একজন এক বোতল ঠান্ডা মিনারেল ওয়াটার এনে দিল আসমিনের হাতে। আসমিন 2 চুমুক দিয়ে মতিন মিয়াকে শান্ত গলায় বলল। সে এখন কোথায় আছে আঙ্কেল? মতিন মিয়া অস্পষ্ট গলায় বলল। আমি সত্যি জানি না সে এখন কোথায় আছে। বিশ্বাস করুন বাবা, তবে সে দেশে নেই। কোন দেশে আছে? জানি না, তবে কিছুদিনের মধ্যেই সে দেশে ফিরবে। তার সাথে আর কে কে জড়িত? আসমিন ঠান্ডা চোখে তাকিয়ে প্রশ্ন করতেই কেঁপে উঠল মতিন মিয়া। চোরা চোখে এদিক ওদিক তাকিয়ে নিজের নজর লুকালো। আসমিন শক্ত গলায় বলল। এটাই আপনার শেষ সুযোগ। মতিন মিয়া মাথা নিচু করে ফেলল, কাপা কাপা গলায় বলল। আপনি বিশ্বাস করবেন না, আপনি বলুন। আপনার মা কামিনী চৌধুরী আর লারার বাবা। চোখ বন্ধ করে ফেলল আসমিন। বন্দুকের নল দিয়ে কপাল ঘষে চোখ বন্ধ করেই পরপর 5টা শুট করে দিল মতিন মিয়ার বুকে। মারুফ ডুকরে কেঁদে উঠল। ছোটার জন্য ছটফট করতে লাগলো বারবার। শত হোক নিচের বাবা তো, তার এমন করুণ মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না সে। আসমিন মারুফের সামনে গিয়ে হাঁটু মুড়ে বসল। মারুফের মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বলল। তোমার বাবা বিশ্বাসঘাতকতা করেছে মারুফ, তার জন্য কেউ তার বাবাকে হারিয়েছে। আমি বিশ্বাসঘাতকদের বাঁচিয়ে রাখি না মারুফ, তোমার পরিবারকে দূরে পাঠিয়ে দেওয়া হবে। তোমরা এখানে নিরাপদ নও। আমি চাইলে তোমাদের সবাইকে মেরে ফেলতে পারতাম, কারণ তোমার গায়েও বিশ্বাসঘাতকের রক্ত বইছে, কিন্তু আমি তা করব না। সব মানুষ এক হয় না, যেমন বিশ্বাসঘাতকের সন্তান হয়েও আমি বিশ্বাসঘাতক নই। কখনো আমাকে ভুল প্রমাণ করো না। মারুফ অশ্রুসিক্ত চোখে তাকালো আসমিনের দিকে, ধরা গলায় বলল। আসমিন মলিন হাসল, ধীর পায়ে বেরিয়ে এলো রুম থেকে। সানভি আসমিনের পিছু পিছু আসলো। আসমিনের মনের ভিতর যে তুফান চলছে তা সানভি কিছুটা হলেও বুঝতে পারছে, কিন্তু আসমিন ঠিক আগের মতোই শান্ত গম্ভীর। এদিকটা সামনে নিও সানভি, আমি বের হচ্ছি। আমিও আসছি আপনার সাথে। সানভির দ্রুত জবাব। আসমিন গাড়ির দরজা খুলে গম্ভীর গলায় বলল। দরকার নেই, আমি একা যেতে পারবো। আসমিনের গাড়ি চলে যেতেই সানভি আরও 4টে গাড়ি আসমিনের পিছনে পাঠিয়ে দিল। এভাবে সিকিউরিটি ছাড়া তাকে কিছুতেই ছাড়া যাবে না। ক্লান্ত পায়ে বাড়িতে ঢুকলো আসমিন। ড্রয়িং রুমে কামিনী চৌধুরী আর আমজাদ চৌধুরী বসে আছে। নিজেদের মধ্যে হয়তো কিছু আলোচনা করছে। আসমিনকে বিধ্বস্ত অবস্থায় দেখে চিন্তিত চোখে তাকালো আমজাদ চৌধুরী। কামিনী চৌধুরীর কপালেও ভাঁজ পড়েছে। আসমিন কারোর দিকে না তাকিয়ে সোজা নূরের রুমে চলে গেল। নূর নিজের ল্যাপটপে অফিসের কাজ করছিল। হুট করে আসমিনকে দেখে ভ্রু কুঁচকে ফেলল। আসমিন নূরের কাছে গিয়ে মুখোমুখি দাঁড়ালো। নূর ল্যাপটপ ছেড়ে আসমিনের সামনে দাঁড়াতেই আসমিন মলিন হাসল। ক্লান্ত গলায় বলল। আমাকে একটু জড়িয়ে ধরবে নূর? আসমিনের এমন গলা শুনে হালকা কেঁপে উঠল নূর। জহুরি চোখে পর্যবেক্ষণ করল আসমিনকে। রাগী গম্ভীর লোকটাকে আজ ভঙ্গুর লাগছে। নূর এগিয়ে গিয়ে আসমিনকে হালকা হাতে জড়িয়ে ধরল। আসমিন তাদের মধ্যকার ফাঁকাটুকু ঘুচিয়ে নূরকে শক্ত করে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। নূরের দম বন্ধ হয়ে আসছে, তবুও কিছু না বলে আসমিনকে শান্ত হতে সময় দিল। আসমিনের বুকের কাঁপুনি স্পষ্ট বুঝতে পারছে সে। কপালে কয়েকটা ভাঁজ পড়লেও খুব একটা পাত্তা দিল না। কয়েক মিনিট এভাবে কাটার পর নূর নিজের মুখ খুলল। খারাপ সময় এভাবে জড়িয়ে ধরার জন্য একজন মানুষ দরকার, যে হবে একান্ত ব্যক্তিগত। সেদিক থেকে আপনি আমার চেয়ে লাকি মন্ত্রী সাহেব। আমি আবার খারাপ সময়ে মানুষকে দুর্ছাই করতে পারি না। নূরকে ছেড়ে দূরত্ব বজায় রেখে দাঁড়ালো আসমিন। নূরের সূক্ষ্ম খোঁচা সে বুঝতে পেরেছে। নির্লিপ্ত চোখে নূরের দিকে তাকিয়ে হালকা হাসল। নূর গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করলো পুরোটা। আসমিন বরাবরের মতো শান্ত গলায় বলল।
তুমি আমার থেকেও ভাগ্যবান নূর। আমি আগেও বলেছি, এখনো বলছি, কখনো এমন কোনো কাজ করবে না যার জন্য পরে অপরাধ বোধে ভোগো। ধনুক থেকে বেরিয়ে যাওয়া তীর আর মানুষের মুখের কথা কখনো ফেরত আসে না। তোমাকে বলা আমার কথাগুলোও কিন্তু আমি ফিরিয়ে নিতে পারিনি। আমার তখনকার অপারগতাও এই কথাগুলোকে মলিন করতে পারেনি। একই ভুল তুমি করলে আমার খারাপ লাগবে। কথাগুলো বলে যেভাবে এসেছিল ঠিক সেভাবেই চলে গেল আসমিন। নূর শান্ত চোখে তাকিয়ে দেখল আসমিনের চলে যাওয়া। কিছু তো একটা হয়েছে, কিন্তু কি হয়েছে তা বুঝতে পারছে না নূর। সেদিন রাতে এভাবে নূরের লাগানো আগুন নিভিয়ে দিয়ে নূরকে অনেকটা কাছে টেনে নিয়েছিল আসমিন। দীর্ঘ 6 বছরের বিবাহিত জীবনে এত কাছাকাছি আসা হয়নি তাদের। আসমিন অনেকটা ডুবে গিয়েছিল নূরের মাঝে, ভেজা দুটো শরীর একসাথে লেপ্টে ছিল অনেকটা সময়। আসমিন অবাধ বিচরণ করেছে নূরের উপর। দুজনের নিঃশ্বাস পাল্লা দিয়ে ভারী হচ্ছিল। আসমিন নূরের বুক থেকে মুখ তুলে আসমিনের ওষ্ঠদ্বয় দখল করে নিতেই নূর আসমিনকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। হুট করেই আসমিনকে ছেড়ে উঠে দাঁড়িয়ে গেল। নূর চোখ বন্ধ করে হাঁপাচ্ছে। উপর থেকে পানি পড়া বন্ধ হয়নি এখনো। নূরের শরীরে পড়া পানির বিন্দুগুলো এক একটা মুক্তের দানা মনে হচ্ছে আসমিনের কাছে। গায়ে লেপ্টে থাকা সাদা শার্টটা খুলে ফ্লোরে ছুঁড়ে দিয়ে নূরকে কোলে তুলে নিল আসমিন। ততক্ষণে ঘর থেকে বেরিয়ে এসেছে নূর। আসমিনের কোল থেকে নামার জন্য মোচড়া মুচড়ি করতেই আসমিন বাঁকা হাসল। নূরের রক্তিম নাকে হালকা কামড় দিয়ে ভরাট গলায় বলল, মোচড়া মুচড়ি করে লাভ নেই, বাসর করতেই তো এসেছো। এখন তোমাকে কিছু না করে ছেড়ে দিলে তুমি আমার সম্পর্কে ভুলভাল ভাবতে পারো। তবে আমি এভাবে বাসর করতে চাই না, বুঝলে? তাই আজ শুধু হতে হতেও হইল না টাইপ বাসর হবে, আগুনের ভেজা বাসর। নূর হতবম্ব হয়ে কথা বলতেই ভুলে গেল। হাজার কিল ঘুষি দিয়েও আসমিনের হাত থেকে মুক্তি পেল না। নিজের নখ রাক্ষসীদের মতো না রাখার জন্য নিজেকেই ভর্ৎসনা করতে লাগলো। তাহলে অন্তত খামচে খামচে এই অসভ্য লোকের চেহারার নকশা বদলে ফেলা যেত। সেদিন এক অন্য আসমিনকে আবিষ্কার করেছিল নূর, যাকে ভাবলে মনের মধ্যে শুধু একটা কথাই আসে, আর তা হলো অসভ্য, অসভ্য, অসভ্য। পরের দিন থেকেই দুজন ঠান্ডা জ্বর লাগিয়ে কেলেঙ্কারির বাঁধিয়ে ফেলল। আসমিনকে দেখে সানভীর মনে হলো তার সামনে একটা পাকা টমেটো ঝুলে আছে। বাসর করতে গিয়ে এভাবে জ্বর বাঁধানোর কি হলো? আজও এমন হলে তো সে মোটেও বাসর টাসর করবে না। আসমিন জ্বর নিয়ে পরপর কয়েকটা মিটিং করে ফেলল। এদিকে নূর শুধু বিছানায় শুয়ে শুয়ে আসমিনকে বকে গেল। কয়েক হাজার অভিশাপ দিয়েও শান্ত হলো না। আসমিনের কাবার্ডের সমস্ত সাদা শার্টগুলো জ্বালিয়ে দিল। এই সাদা শার্ট পরা দেখে সে পিছলে গিয়েছিল। 2 দিন রুমের মধ্যে ঘাপটি মেরে বসে রইল। এই অবস্থায় বাইরে গিয়ে লোক হাসানোর মানেই হয় না। অথচ আসমিন নির্দ্বিধায় নিজের কাজ করে গেল। একবেলায় জ্বর ছেড়ে গেলেও ঠান্ডা তাকে কুপকাত করে ফেলল। আসমিন কয়েকবার বিড়বিড় করে বলেও ফেলল, বউয়ের অভিশাপ, বউয়ের অভিশাপ। তারপর থেকে টানা 17 দিন দুজনের দেখা সাক্ষাৎ বন্ধ। নূর আসমিনকে এড়িয়ে চলেছে এই কয়দিন। আসমিনও সেদিকে পাত্তা দেয়নি। আজ হুট করেই আসমিন এভাবে সামনে চলে এসে বিভ্রান্ত করে দিয়ে গেল নূরকে। দীর্ঘশ্বাস ফেলে বারান্দায় গিয়ে দাঁড়ালো নূর। আকাশের মস্ত বড় চাঁদের দিকে তাকিয়ে ভাবতে লাগলো নিজের অগোছালো জীবন নিয়ে। সব কিছু স্বাভাবিক থাকতে পারত। অন্য সব মেয়েদের মতো সেও একটা সাজানো গোছানো সংসার করতে পারত। কয়েকজন মানুষের লোভ তাদের জীবনটাকে এলোমেলো করে দিয়েছে। ফোনের শব্দে ভাবনা থেকে বেরিয়ে এলো নূর। বলো আমি। ম্যাম, মতি মিয়ার খোঁজ পাওয়া গেছে। আজ সকালে আসমিন ছাড়ার লোকেরা তাকে তুলে নিয়ে গিয়েছিল। কিছুক্ষণ আগে থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তার পরিবারও কয়েক ঘন্টার মধ্যে উধাও। তাদের খোঁজা বন্ধ করো আমি। আপাতত তোমার স্যারের উপর নজর রাখো, সে যেন বুঝতে না পারে কিছু। ওকে ম্যাম। আমি ফোন রাখতেই নূর চাঁদ দেখায় মনোযোগ দিল।
এই খেলার শেষ ধাপে আপনিই আমাকে নিয়ে যাবেন মন্ত্রী সাহেব। আজ থেকে আমার কাজগুলো আপনার। সকালের নাস্তার টেবিলে আসমিনকে সবার আগে উপস্থিত হতে দেখা গেল। নিজের মতো করে গুনগুন করছে সে। নূর রেডি হয়ে এসে বসলো তার চেয়ারে। আসমিনের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে খাওয়াই মনোযোগ দিল। আমজাদ চৌধুরীর ছেলের মতিগতি ভালো ঠেকছে না। কামিনী চৌধুরীর সেদিকে ধ্যান নেই, সে নিজের মতো খেয়ে যাচ্ছে। একজন গার্ড এসে একটা খাম কামিনী চৌধুরীর দিকে এগিয়ে দিল। রেজিস্টার করা এনভেলপ। কামিনী চৌধুরী ভ্রু কুঁচকে সেদিকে তাকালো। এখানে আপনার সাইন লাগবে ম্যাম। গার্ডের কথায় রেজিস্টার খাতায় সাইন করে খামটি হাতে নিল সে। ভেতর থেকে বের হওয়া ডকুমেন্ট পড়তেই মাথা ঘুরে গেল তার, হাত পা কাঁপতে লাগলো। নূর বাঁকা হেসে নিজের মতো খেয়ে যাচ্ছে। আমজাদ চৌধুরী সন্দিহান গলায় বলল, এটা কিসের কাগজ কামিনী? কামিনী চৌধুরী কিছু বলতে পারল না। অতিরিক্ত শকে কথা বের হচ্ছে না মুখ থেকে। নূর সেদিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, কোর্ট থেকে নোটিশ এসেছে। কোম্পানি থেকে 350 কোটি টাকা হেরফের করার জন্য তাকে কোম্পানিকে 400 কোটি টাকা ফেরত দিতে হবে, তাও আগামী 2 মাসের মধ্যে। আমজাদ চৌধুরী হতভম্ব হয়ে নিজের স্ত্রীর দিকে তাকালেন। আসমিন একটা পেপার আমজাদ চৌধুরীর দিকে এগিয়ে দিয়ে বলল, এসব বাদ দাও আব্বু, এখানে একটা সাইন লাগবে, তাড়াতাড়ি করে দাও তো। আমজাদ চৌধুরী হতভম্ব চোখে পেপারের দিকে এক পলক তাকালো। কয়েক পলক সেদিকে তাকিয়ে থেকে নির্লিপ্তভাবে সাইন করে দিল পেপারে। ধন্যবাদ আব্বু। ও আর একটা কথা, আমি ভেবেছি তোমাকে আবার বিয়ে করাবো, মিসেস চৌধুরীও থাকবে। তবে নূরের নাকি একটা ননদ লাগবে, তাই তোমার একটা বিয়ে করা দরকার। সানভি কিছু ছবি দিবে, দেখে পছন্দ করে রেখো। নূরের ভীষণ লেগে পানি তালুতে উঠে গেল। কামিনী চৌধুরী চোখ বড় বড় করে তাকিয়ে রইল আসমিনের দিকে। আমজাদ চৌধুরী ছেলেকে ধমক দিতেও ভুলে গেল। আসমিন নূরের দিকে পানির গ্লাস এগিয়ে দিয়ে আবার খাওয়ায় মনোযোগ দিল। ছাদের রেলিংয়ে পা ঝুলিয়ে বসে আছে আসমিন। সব সময় গোছালো ছেলেটা আজ প্রচণ্ড অগোছালো হয়ে নিজের জীবনের হিসেব মেলাতে ব্যস্ত। অনুভূতিহীন চোখগুলো আজ পরাজিত সৈনিকের মতো নত হয়ে আছে। আমজাদ চৌধুরী এসে সন্তর্পণে ছেলের পাশে বসল। আসমিন বাবার দিকে একবার তাকিয়ে আবার নিচের দিকে তাকিয়ে রইল। আমজাদ চৌধুরী তপ্ত শ্বাস ছেড়ে আসমিনের কাঁধে হাত রাখল। দুজনের সম্পর্ক সাপে নেউলে হলেও একজন আরেকজনের জন্য জান দিতেও প্রস্তুত। দুজনের সম্পর্ক অনেকটা বাচ্চাকালের বন্ধুদের মতো। সারাক্ষণ একজন আরেকজনের পিছনে লেগে থাকতে মজা পায় তারা। কিন্তু একজনের মনের আকাশে মেঘ জমলে আর একজন অস্থির হয়ে ওঠে। কিছু বলবে আব্বু? কি হয়েছে বাবা? সকাল থেকেই লক্ষ্য করছি, এমন উদ্ভুত বিহেভ করছো কেন? আসমিন শান্ত চোখে তাকালো তার বাবার দিকে। বাবার সহজ সরল বাবার মুখের দিকে তাকিয়ে বুকটা হু হু করে উঠল। এমন একজন মানুষকে কেউ কিভাবে ঠকাতে পারে? সেই মানুষটা যদি হয় নিজের গর্ভধারিণী মা, এটা জানার পর এই মানুষটা পারবে তো নিজেকে সামলাতে? আমাকে খুলে বলো বাবা। আমজাদ চৌধুরীর থেকে চোখ সরিয়ে নিল আসমিন। বাবার চোখের দিকে তাকালে কষ্ট হয় খুব। বাবাকে ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে। সেই বাবাকে এভাবে কেন ঠকালো কামিনী চৌধুরী? চোখ বন্ধ করে ফেললো আসমিন। রাগ হচ্ছে তার, সবকিছু ধ্বংস করে দেওয়ার মতো রাগ। ছবিগুলো দেখেছো আব্বু? আমজাদ চৌধুরী হতাশ হলেন। ছেলের মুখ দেখে কখনোই তার মনের খবর বোঝা যায় না, তাই সে সরাসরি জানতে চেয়েছিল, কিন্তু ছেলে তার মুখ খুলছে না। এসব কি ধরনের কথা আসমিন? আমি কেন আবার বিয়ে করতে যাব? তুমি জানো তোমার এই আচরণের জন্য তোমার আম্মু কতটা কষ্ট পেয়েছে। তোমার কাছে এমন কথা আশা করিনি। আমজাদ চৌধুরীর গলায় তীব্র হতাশা আর ক্ষোভ। আসমিন ঘাড় ঘুরিয়ে তাকালো আমজাদ চৌধুরীর দিকে। ছেলের দৃষ্টি দেখে থমকে গেল আমজাদ চৌধুরী। 2 হাতে চাপটে ধরে কেঁদে উঠলেন। কি হয়েছে বাবা? আমাকে বলো। তুমি এখনো আমার কাছে সেই ছোট্ট আশু, যাকে আমি কাঁধে নিয়ে ঘুরে বেরিয়েছি, 2 হাতে যাকে আমি প্রথম কোলে তুলে নিয়েছি, হাঁটা শিখিয়েছি, কথা বলা শিখিয়েছি। তুমি আমার কাছে এখনো সেই আদো আদো বলিতে আব্বু ডাকা আসমিনী আছো।
আগে যেভাবে আব্বুর কাছে নিজের সমস্ত অভিযোগ অভিমান খুলে বলতে, তেমন এখনো বলো বাবা। আসমিন তার বাবাকে শক্ত করে জড়িয়ে ধরল। ছেলের চোখের পানি দেখে দিশেহারা হয়ে গেল আমজাদ চৌধুরী। আজ পর্যন্ত ছেলেকে সে কাঁদতে দেখেনি। এমনকি নূর চলে যাওয়ার পরে যখন মাইনর অ্যাটাকের জন্য হসপিটালাইজ হলো, তখনও আসমিন কাঁদেনি। রক্তিম চোখে শুধু তাকিয়ে থাকতো। আজ কি এমন হয়েছে যার জন্য তার ছেলের চোখের পানি কোটর ছেড়ে বেরিয়ে এসেছে? কয়েক মুহূর্তে নিজেকে সামলে নিল আসমিন। চোখের পানি মুছে আমজাদ চৌধুরীর ভয়ে শুকিয়ে যাওয়া মুখের দিকে তাকালো। তার কান্না ভেজা চোখ দেখে সেও কেঁদে দিয়েছে। ভেতর থেকে কান্নাগুলো আবার দলা পাকিয়ে এলো। আসমিন আমজাদ চৌধুরীর দিকে তাকিয়ে শক্ত গলায় বলল। আসমিন রিভলভার হাতে নিয়ে খারকাত করে মতিন মিয়ার দিকে তাকালো। মতিন মিয়ার বড় ছেলে মারুফ ঘৃণা নিয়ে তাকিয়ে আছে নিজের বাবার দিকে। ছেলের দিকে চোখ তুলে তাকানোর সাহস নেই তার। আমার জন্য ঠান্ডা পানি নিয়ে এসো সানভি, গরমে গলা শুকিয়ে গেছে একেবারে। শার্টের বোতাম খুলতে খুলতে বলল আসমিন। দুটো বোতাম খুলে দিয়ে শার্ট কিছুটা এলিয়ে দিল ঘাড়ের দিকে। সানভি ইশারা করতেই একজন এক বোতল ঠান্ডা মিনারেল ওয়াটার এনে দিল আসমিনের হাতে। আসমিন দুই চুমুক দিয়ে মতিন মিয়াকে শান্ত গলায় বলল। সে এখন কোথায় আছে আঙ্কেল? মতিন মিয়া অস্পষ্ট গলায় বলল। আমি সত্যিই জানি না সে এখন কোথায় আছে। বিশ্বাস করুন বাবা, তবে সে দেশে নেই। কোন দেশে আছে? জানি না, তবে কিছুদিনের মধ্যেই সে দেশে ফিরবে। তার সাথে আর কে কে জড়িত? আসমিন ঠান্ডা চোখে তাকিয়ে প্রশ্ন করতেই কেঁপে উঠল মতিন মিয়া। চোরা চোখে এদিক ওদিক তাকিয়ে নিজের নজর লুকালো। আসমিন শক্ত গলায় বলল। এটাই আপনার শেষ সুযোগ। মতিন মিয়া মাথা নিচু করে ফেলল। কাপা কাপা গলায় বলল। আপনি বিশ্বাস করবেন না, আপনি বলুন। আপনার মা কামিনী চৌধুরী আর লারার বাবা। চোখ বন্ধ করে ফেলল আসমিন। বন্দুকের নল দিয়ে কপাল ঘষে চোখ বন্ধ করেই পরপর 5টা শুট করে দিল মতিন মিয়ার বুকে। মারুফ ডুকরে কেঁদে উঠল। ছোটার জন্য ছটফট করতে লাগলো বারবার। শত হোক নিচের বাবা তো, তার এমন করুণ মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না সে। আসমিন মারুফের সামনে গিয়ে হাঁটু মুড়ে বসল। মারুফের মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বলল। তোমার বাবা বিশ্বাসঘাতকতা করেছে মারুফ, তার জন্য কেউ তার বাবাকে হারিয়েছে। আমি বিশ্বাসঘাতকদের বাঁচিয়ে রাখি না মারুফ, তোমার পরিবারকে দূরে পাঠিয়ে দেওয়া হবে। তোমরা এখানে নিরাপদ নও। আমি চাইলে তোমাদের সবাইকে মেরে ফেলতে পারতাম, কারণ তোমার গায়েও বিশ্বাসঘাতকের রক্ত বইছে, কিন্তু আমি তা করব না। সব মানুষ এক হয় না। যেমন বিশ্বাসঘাতকের সন্তান হয়েও আমি বিশ্বাসঘাতক নই। কখনো আমাকে ভুল প্রমাণ করো না। মারুফ অশ্রুসিক্ত চোখে তাকালো আসমিনের দিকে। ধরা গলায় বলল। আসমিন মলিন হাসল। ধীর পায়ে বেরিয়ে এলো রুম থেকে। সানভি আসমিনের পিছু পিছু আসলো। আসমিনের মনের ভিতর যে তুফান চলছে তা সানভি কিছুটা হলেও বুঝতে পারছে, কিন্তু আসমিন ঠিক আগের মতোই শান্ত গম্ভীর। এদিকটা সামনে নিও সানভি, আমি বের হচ্ছি। আমিও আসছি আপনার সাথে। সানভির দ্রুত জবাব। আসমিন গাড়ির দরজা খুলে গম্ভীর গলায় বলল। দরকার নেই, আমি একা যেতে পারবো। আসমিনের গাড়ি চলে যেতেই সানভি আরও 4টে গাড়ি আসমিনের পিছনে পাঠিয়ে দিল। এভাবে সিকিউরিটি ছাড়া তাকে কিছুতেই ছাড়া যাবে না। ক্লান্ত পায়ে বাড়িতে ঢুকলো আসমিন। ড্রয়িং রুমে কামিনী চৌধুরী আর আমজাদ চৌধুরী বসে আছে। নিজেদের মধ্যে হয়তো কিছু আলোচনা করছে। আসমিনকে বিধ্বস্ত অবস্থায় দেখে চিন্তিত চোখে তাকালো আমজাদ চৌধুরী। কামিনী চৌধুরীর কপালেও ভাঁজ পড়েছে। আসমিন কারোর দিকে না তাকিয়ে সোজা নূরের রুমে চলে গেল। নূর নিজের ল্যাপটপে অফিসের কাজ করছিল। হুট করে আসমিনকে দেখে ভ্রু কুঁচকে ফেলল। আসমিন নূরের কাছে গিয়ে মুখোমুখি দাঁড়ালো। নূর ল্যাপটপ ছেড়ে আসমিনের সামনে দাঁড়াতেই আসমিন মলিন হাসল। ক্লান্ত গলায় বলল। আমাকে একটু জড়িয়ে ধরবে নূর? আসমিনের এমন গলা শুনে হালকা কেঁপে উঠল নূর। জহুরি চোখে পর্যবেক্ষণ করলো আসমিনকে। রাগী গম্ভীর লোকটাকে আজ ভঙ্গুর লাগছে। নূর এগিয়ে গিয়ে আসমিনকে হালকা হাতে জড়িয়ে ধরল। আসমিন তাদের মধ্যকার ফাঁকাটুকু ঘুচিয়ে নূরকে শক্ত করে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল।
নূরের দম বন্ধ হয়ে আসছে, তবুও কিছু না বলে আসমিনকে শান্ত হতে সময় দিল। আসমিনের বুকের কাঁপুনি স্পষ্ট বুঝতে পারছে সে। কপালে কয়েকটা ভাঁজ পড়লেও খুব একটা পাত্তা দিল না। কয়েক মিনিট এভাবে কাটার পর নূর নিজের মুখ খুলল। খারাপ সময় এভাবে জড়িয়ে ধরার জন্য একজন মানুষ দরকার, যে হবে একান্ত ব্যক্তিগত। সেদিক থেকে আপনি আমার চেয়ে লাকি মন্ত্রী সাহেব। আমি আবার খারাপ সময়ে মানুষকে দুর্ছাই করতে পারি না। নূরকে ছেড়ে দূরত্ব বজায় রেখে দাঁড়ালো আসমিন। নূরের সূক্ষ্ম খোঁচা সে বুঝতে পেরেছে। নির্লিপ্ত চোখে নূরের দিকে তাকিয়ে হালকা হাসল। নূর গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করলো পুরোটা। আসমিন বরাবরের মতো শান্ত গলায় বলল, তুমি আমার থেকেও ভাগ্যবান নূর। আমি আগেও বলেছি, এখনো বলছি, কখনো এমন কোনো কাজ করবে না যার জন্য পরে অপরাধ বোধে ভোগো। ধনুক থেকে বেরিয়ে যাওয়া তীর আর মানুষের মুখের কথা কখনো ফেরত আসে না। তোমাকে বলা আমার কথাগুলোও কিন্তু আমি ফিরিয়ে নিতে পারিনি। আমার তখনকার অপারগতাও এই কথাগুলোকে মলিন করতে পারেনি। একই ভুল তুমি করলে আমার খারাপ লাগবে। কথাগুলো বলে যেভাবে এসেছিল ঠিক সেভাবেই চলে গেল আসমিন। নূর শান্ত চোখে তাকিয়ে দেখল আসমিনের চলে যাওয়া। কিছু তো একটা হয়েছে, কিন্তু কি হয়েছে তা বুঝতে পারছে না নূর। সেদিন রাতে এভাবে নূরের লাগানো আগুন নিভিয়ে দিয়ে নূরকে অনেকটা কাছে টেনে নিয়েছিল আসমিন। দীর্ঘ 6 বছরের বিবাহিত জীবনে এত কাছাকাছি আসা হয়নি তাদের। আসমিন অনেকটা ডুবে গিয়েছিল নূরের মাঝে, ভেজা দুটো শরীর একসাথে লেপ্টে ছিল অনেকটা সময়। আসমিন অবাধ বিচরণ করেছে নূরের উপর। দুজনের নিঃশ্বাস পাল্লা দিয়ে ভারী হচ্ছিল। আসমিন নূরের বুক থেকে মুখ তুলে আসমিনের ওষ্ঠদ্বয় দখল করে নিতেই নূর আসমিনকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। হুট করেই আসমিনকে ছেড়ে উঠে দাঁড়িয়ে গেল। নূর চোখ বন্ধ করে হাঁপাচ্ছে। উপর থেকে পানি পড়া বন্ধ হয়নি এখনো। নূরের শরীরে পড়া পানির বিন্দুগুলো এক একটা মুক্তের দানা মনে হচ্ছে আসমিনের কাছে। গায়ে লেপ্টে থাকা সাদা শার্টটা খুলে ফ্লোরে ছুঁড়ে দিয়ে নূরকে কোলে তুলে নিল আসমিন। ততক্ষণে ঘর থেকে বেরিয়ে এসেছে নূর। আসমিনের কোল থেকে নামার জন্য মোচড়া মুচড়ি করতেই আসমিন বাঁকা হাসল। নূরের রক্তিম নাকে হালকা কামড় দিয়ে ভরাট গলায় বলল, মোচড়া মুচড়ি করে লাভ নেই, বাসর করতেই তো এসেছো। এখন তোমাকে কিছু না করে ছেড়ে দিলে তুমি আমার সম্পর্কে ভুলভাল ভাবতে পারো। তবে আমি এভাবে বাসর করতে চাই না, বুঝলে? তাই আজ শুধু হতে হতেও হইল না টাইপ বাসর হবে, আগুনের ভেজা বাসর। নূর হতবম্ব হয়ে কথা বলতেই ভুলে গেল। হাজার কিল ঘুষি দিয়েও আসমিনের হাত থেকে মুক্তি পেল না। নিজের নখ রাক্ষসীদের মতো না রাখার জন্য নিজেকেই ভর্ৎসনা করতে লাগলো। তাহলে অন্তত খামচে খামচে এই অসভ্য লোকের চেহারার নকশা বদলে ফেলা যেত। সেদিন এক অন্য আসমিনকে আবিষ্কার করেছিল নূর, যাকে ভাবলে মনের মধ্যে শুধু একটা কথাই আসে, আর তা হলো অসভ্য অসভ্য অসভ্য। পরের দিন থেকেই দুজন ঠান্ডা জ্বর লাগিয়ে কেলেঙ্কারির বাঁধিয়ে ফেলল। আসমিনকে দেখে সানভীর মনে হলো তার সামনে একটা পাকা টমেটো ঝুলে আছে। বাসর করতে গিয়ে এভাবে জ্বর বাঁধানোর কি হলো? আজও এমন হলে তো সে মোটেও বাসর টাসর করবে না। আসমিন জ্বর নিয়ে পরপর কয়েকটা মিটিং করে ফেলল। এদিকে নূর শুধু বিছানায় শুয়ে শুয়ে আসমিনকে বকে গেল। কয়েক হাজার অভিশাপ দিয়েও শান্ত হলো না। আসমিনের কাবার্ডের সমস্ত সাদা শার্টগুলো জ্বালিয়ে দিল। এই সাদা শার্ট পরা দেখে সে পিছলে গিয়েছিল। 2 দিন রুমের মধ্যে ঘাপটি মেরে বসে রইল। এই অবস্থায় বাইরে গিয়ে লোক হাসানোর মানেই হয় না। অথচ আসমিন নির্দ্বিধায় নিজের কাজ করে গেল। একবেলায় জ্বর ছেড়ে গেলেও ঠান্ডা তাকে কুপকাত করে ফেলল। আসমিন কয়েকবার বিড়বিড় করে বলেও ফেলল, বউয়ের অভিশাপ, বউয়ের অভিশাপ। তারপর থেকে টানা 17 দিন দুজনের দেখা সাক্ষাৎ বন্ধ। নূর আসমিনকে এড়িয়ে চলেছে এই কয়দিন। আসমিনও সেদিকে পাত্তা দেয়নি। আজ হুট করেই আসমিন এভাবে সামনে চলে এসে বিভ্রান্ত করে দিয়ে গেল নূরকে। দীর্ঘশ্বাস ফেলে বারান্দায় গিয়ে দাঁড়ালো নূর। আকাশের মস্ত বড় চাঁদের দিকে তাকিয়ে ভাবতে লাগলো নিজের অগোছালো জীবন নিয়ে। সব কিছু স্বাভাবিক থাকতে পারত। অন্য সব মেয়েদের মতো সেও একটা সাজানো গোছানো সংসার করতে পারত। কয়েকজন মানুষের লোভ তাদের জীবনটাকে এলোমেলো করে দিয়েছে। ফোনের শব্দে ভাবনা থেকে বেরিয়ে এলো নূর।
বলো অমি। ম্যাম, মতি মিয়ার খোঁজ পাওয়া গেছে। আজ সকালে আসমিন ছাড়ের লোকেরা তাকে তুলে নিয়ে গিয়েছিল। কিছুক্ষণ আগে থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তার পরিবারও কয়েক ঘন্টার মধ্যে উধাও। তাদের খোঁজা বন্ধ করো আমি। আপাতত তোমার স্যারের উপর নজর রাখো, সে যেন বুঝতে না পারে কিছু। ওকে ম্যাম। আমি ফোন রাখতেই নূর চাঁদ দেখায় মনোযোগ দিল। এই খেলার শেষ ধাপে আপনিই আমাকে নিয়ে যাবেন মন্ত্রী সাহেব। আজ থেকে আমার কাজগুলো আপনার। সকালের নাস্তার টেবিলে আসমিনকে সবার আগে উপস্থিত হতে দেখা গেল। নিজের মতো করে গুনগুন করছে সে। নূর রেডি হয়ে এসে বসলো তার চেয়ারে। আসমিনের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে খাওয়াই মনোযোগ দিল। আমজাদ চৌধুরীর ছেলের মতিগতি ভালো ঠেকছে না। কামিনী চৌধুরীর সেদিকে ধ্যান নেই, সে নিজের মতো খেয়ে যাচ্ছে। একজন গার্ড এসে একটা খাম কামিনী চৌধুরীর দিকে এগিয়ে দিল। রেজিস্টার করা এনভেলপ। কামিনী চৌধুরী ভ্রু কুঁচকে সেদিকে তাকালো। এখানে আপনার সাইন লাগবে ম্যাম। গার্ডের কথায় রেজিস্টার খাতায় সাইন করে খামটি হাতে নিল সে। ভেতর থেকে বের হওয়া ডকুমেন্ট পড়তেই মাথা ঘুরে গেল তার, হাত পা কাঁপতে লাগলো। নূর বাঁকা হেসে নিজের মতো খেয়ে যাচ্ছে। আমজাদ চৌধুরী সন্দিহান গলায় বলল, এটা কিসের কাগজ কামিনী? কামিনী চৌধুরী কিছু বলতে পারল না। অতিরিক্ত শকে কথা বের হচ্ছে না মুখ থেকে। নূর সেদিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, কোর্ট থেকে নোটিশ এসেছে। কোম্পানি থেকে 350 কোটি টাকা হেরফের করার জন্য তাকে কোম্পানিকে 400 কোটি টাকা ফেরত দিতে হবে, তাও আগামী 2 মাসের মধ্যে। আমজাদ চৌধুরী হতভম্ব হয়ে নিজের স্ত্রীর দিকে তাকালেন। আসমিন একটা পেপার আমজাদ চৌধুরীর দিকে এগিয়ে দিয়ে বলল, এসব বাদ দাও আব্বু, এখানে একটা সাইন লাগবে, তাড়াতাড়ি করে দাও তো। আমজাদ চৌধুরী হতভম্ব চোখে পেপারের দিকে এক পলক তাকালো। কয়েক পলক সেদিকে তাকিয়ে থেকে নির্লিপ্তভাবে সাইন করে দিল পেপারে। ধন্যবাদ আব্বু। ও আর একটা কথা, আমি ভেবেছি তোমাকে আবার বিয়ে করাবো, মিসেস চৌধুরীও থাকবে। তবে নূরের নাকি একটা ননদ লাগবে, তাই তোমার একটা বিয়ে করা দরকার। সানভি কিছু ছবি দিবে, দেখে পছন্দ করে রেখো। নূরের ভীষণ লেগে পানি তালুতে উঠে গেল। কামিনী চৌধুরী চোখ বড় বড় করে তাকিয়ে রইল আসমিনের দিকে। আমজাদ চৌধুরী ছেলেকে ধমক দিতেও ভুলে গেল। আসমিন নূরের দিকে পানির গ্লাস এগিয়ে দিয়ে আবার খাওয়াই মনোযোগ দিল। ছাদের রেলিংয়ে পা ঝুলিয়ে বসে আছে আসমিন। সব সময় গোছালো ছেলেটা আজ প্রচণ্ড অগোছালো হয়ে নিজের জীবনের হিসেব মেলাতে ব্যস্ত। অনুভূতিহীন চোখগুলো আজ পরাজিত সৈনিকের মতো নত হয়ে আছে। আমজাদ চৌধুরী এসে সন্তর্পণে ছেলের পাশে বসল। আসমিন বাবার দিকে একবার তাকিয়ে আবার নিচের দিকে তাকিয়ে রইল। আমজাদ চৌধুরী তপ্ত শ্বাস ছেড়ে আসমিনের কাঁধে হাত রাখল। দুজনের সম্পর্ক সাপে নেউলে হলেও একজন আরেকজনের জন্য জান দিতেও প্রস্তুত। দুজনের সম্পর্ক অনেকটা বাচ্চাকালের বন্ধুদের মতো। সারাক্ষণ একজন আরেকজনের পিছনে লেগে থাকতে মজা পায় তারা। কিন্তু একজনের মনের আকাশে মেঘ জমলে আর একজন অস্থির হয়ে ওঠে। কিছু বলবে আব্বু? কি হয়েছে বাবা? সকাল থেকেই লক্ষ্য করছি, এমন উদ্ভুত বিহেভ করছো কেন? আসমিন শান্ত চোখে তাকালো তার বাবার দিকে। বাবার সহজ সরল বাবার মুখের দিকে তাকিয়ে বুকটা হু হু করে উঠল। এমন একজন মানুষকে কেউ কিভাবে ঠকাতে পারে? সেই মানুষটা যদি হয় নিজের গর্ভধারিণী মা, এটা জানার পর এই মানুষটা পারবে তো নিজেকে সামলাতে? আমাকে খুলে বলো বাবা। আমজাদ চৌধুরীর থেকে চোখ সরিয়ে নিল আসমিন। বাবার চোখের দিকে তাকালে কষ্ট হয় খুব। বাবাকে ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে। সেই বাবাকে এভাবে কেন ঠকালো কামিনী চৌধুরী? চোখ বন্ধ করে ফেললো আসমিন। রাগ হচ্ছে তার, সবকিছু ধ্বংস করে দেওয়ার মতো রাগ। ছবিগুলো দেখেছো আব্বু? আমজাদ চৌধুরী হতাশ হলেন। ছেলের মুখ দেখে কখনোই তার মনের খবর বোঝা যায় না, তাই সে সরাসরি জানতে চেয়েছিল, কিন্তু ছেলে তার মুখ খুলছে না। এসব কি ধরনের কথা আসমিন? আমি কেন আবার বিয়ে করতে যাব? তুমি জানো তোমার এই আচরণের জন্য তোমার আম্মু কতটা কষ্ট পেয়েছে। তোমার কাছে এমন কথা আশা করিনি।
আমজাদ চৌধুরীর গলায় তীব্র হতাশা আর ক্ষোভ। আসমিন ঘাড় ঘুরিয়ে তাকালো আমজাদ চৌধুরীর দিকে। ছেলের দৃষ্টি দেখে থমকে গেল আমজাদ চৌধুরী। দুই হাতে চাপটে ধরে কেঁদে উঠলেন। কি হয়েছে বাবা, আমাকে বলো। তুমি এখনো আমার কাছে সেই ছোট্ট আশু, যাকে আমি কাঁধে নিয়ে ঘুরে বেরিয়েছি, দুই হাতে যাকে আমি প্রথম কোলে তুলে নিয়েছি, হাঁটা শিখিয়েছি, কথা বলা শিখিয়েছি। তুমি আমার কাছে এখনো সেই আদো আদো বলিতে আব্বু ডাকা আশমিনী আছো। আগে যেভাবে আব্বুর কাছে নিজের সমস্ত অভিযোগ অভিমান খুলে বলতে, তেমন এখনো বলো বাবা। আসমিন তার বাবাকে শক্ত করে জড়িয়ে ধরল। ছেলের চোখের পানি দেখে দিশেহারা হয়ে গেল আমজাদ চৌধুরী। আজ পর্যন্ত ছেলেকে সে কাঁদতে দেখেনি। এমনকি নূর চলে যাওয়ার পরে যখন মাইনর অ্যাটাকের জন্য হসপিটালাইজ হলো, তখনও আসমিন কাঁদেনি। রক্তিম চোখে শুধু তাকিয়ে থাকতো। আজ কি এমন হয়েছে যার জন্য তার ছেলের চোখের পানি কোটর ছেড়ে বেরিয়ে এসেছে? কয়েক মুহূর্তে নিজেকে সামলে নিল আসমিন। চোখের পানি মুছে আমজাদ চৌধুরীর ভয়ে শুকিয়ে যাওয়া মুখের দিকে তাকালো। তার কান্না ভেজা চোখ দেখে সেও কেঁদে দিয়েছে। ভেতর থেকে কান্নাগুলো আবার দলা পাকিয়ে এলো। আসমিন আমজাদ চৌধুরীর দিকে তাকিয়ে শক্ত গলায় বলল, আমার কথা মেনে নাও বাবা। পাগল হয়ে গেছম? নিজের মায়ের সংসার ভাঙতে চাইছো? আমি অবাক হয়ে যাচ্ছি তোমার কথা শুনে। আমি চাই সে কষ্ট পাক আব্বু। আপনজন হারালে কেমন লাগে তার বোঝা উচিত। কাছের মানুষ বিশ্বাসঘাতকতা করলে কতটা কষ্ট হয় তা হাড়ে হাড়ে বুঝবে এবার। তার লোক তাকে কোথায় নামিয়ে নিয়ে যাচ্ছে তাকে আমি তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই আব্বু। আর তাকে তার সাম্রাজ্য থেকে টেনে নামাবো আমি। আমজাদ চৌধুরী এবার ঘামতে লাগলো। কি করেছে কামিনী? এই প্রশ্নটা করতে তার গলা শুকিয়ে যাচ্ছে। সে এমন কিছু শুনতে চায় না যা শুনলে সে ভেঙে গুড়িয়ে যাবে। তুমি সহ্য করতে পারবে না আব্বু। তার মৃত্যু অবধারিত। তার লোভ তাকে খুন করবে। আগামী সপ্তাহে তোমার বিয়ে। এখন গিয়ে ঘুমাও। মেয়ে আমি নিজেই পছন্দ করে নিব। আমি ওকে ভালোবাসি আসমিন। আমজাদ চৌধুরীর গলাটা হালকা কেঁপে উঠল। সে তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য নয়। আসমিনের গলা নির্লিপ্ত। আমজাদ চৌধুরী টলমল পায়ে চলে গেলেন ছাদ থেকে। নূর তীক্ষ্ণ চোখে সবকিছু দেখল। এতক্ষণ সে ছাদের দরজার আড়ালে দাঁড়িয়েছিল। পরিষ্কারভাবে কিছু না বুঝলেও এটা ঠিক বুঝল যে আসমিনের মাথা খারাপ হয়ে গেছে। সকালে সবকিছু মজা ভেবে উড়িয়ে দিলেও এখন বিষয়টা খুব ভাবাচ্ছে তাকে। হঠাৎ হ্যাচকা টানে তাল সামলাতে না পেরে কারোর শক্ত বুকের সাথে তার মাথার সংঘর্ষ হয়ে গেল। ব্যথা পেলেও কিছু বলল না সে। এটা আসমিন ছাড়া কেউ না সে জানে। প্রেম পাচ্ছে? বিরক্ত চোখে তাকালো নূর। প্রেম কেন পাবে আজও? এখানে প্রেম পাওয়ার মতো কি হয়েছে এখানে? একদিন নিজের মন মির্জাফরি করেছে বলে কি প্রতিদিনই সে পিছনে যাবে নাকি? ছাড়ুন, সব সময় এভাবে গা ঘেঁষাঘেঁষি করেন কেন? আসমিন অবাক হওয়ার ভান করে আর্তনাদ করে বলল, মিথ্যা কথা। আমি সারাক্ষণ তোমার গা ঘেঁষাঘেঁষি করি না নূর। আমার কত কাজ জানো তুমি? আমি শুধু মাঝে মধ্যে হালকা ঘেঁষাঘেঁষি করি, তাতেই তুমি 2 দিন রুম থেকে বের হতে পারো না। নূর হাঁ করে তাকিয়ে রইল। মনে মনে চিৎকার করে বলল, চুপ করুন, আপনি একটা অশ্লীল গিরগিটি। আসমিন নূরের মুখভঙ্গিকে পাত্তা না দিয়ে সিরিয়াস ভঙ্গিতে বলল, আমার কি মনে হয় জানো, আমরা যখন জেনারেশন বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ কাজটা করতে ট্রাই করব, তখন আর তোমাকে খুঁজে পাওয়া যাবে না। দেখা গেল তুমি কোন সায়েন্স ল্যাবে অসহায় হয়ে ঝুলছো। তাই তোমার এত বড় একটা টাস্কে ইনভলভ হওয়ার আগে উচিত নিয়মিত একটু একটু করে প্র্যাকটিস করা। আসো আমরা বরং সময়টাকে কাজে লাগাই। আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই। মিনিস্টার আসমিন জাইনের বউ হয়ে তুমি কোনো ল্যাবে কঙ্কাল হয়ে ঝুলবে, এটা মেনে নেওয়া যায় না। ব্যাপারটা লজ্জাজনক। নূর হতভম্ব হতেও ভুলে গেল। আসমিনের কথাগুলো মাথায় তালগোল পাকিয়ে খিচুড়ি হয়ে গেল। সে শুধু চোখ বড় বড় করে তাকিয়ে রইল আসমিনের দিকে। এদিকে আসমিনের কয়েক দফা চুমু খাওয়া শেষ। নূর সম্ভূতি ফিরে পেতেই চিৎকার দিয়ে আসমিন থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে নিচে নেমে গেল। মনে মনে কয়েকবার আওড়ালো, নির্লজ্জ
নির্লজ্জ নির্লজ্জ। নূর যেতেই আসমিন আবার নিজের জায়গায় গিয়ে বসে পড়ল। আপাতত তার কাজ শেষ। এখন নূর যা হয়েছে তা নিয়ে না ভেবে আসমিনকে গালি দিতে ব্যস্ত থাকবে। সব কিছু তাড়াতাড়ি করতে হবে। না, আর কয়েকটা চুমু খেতে পারলে ভালো হতো। মেয়ে বিয়ে করেছে না চিংড়ি মাছ দ্বিধায় আছে আসমিন। সারাক্ষণ পিরিং পিরিং করতে থাকে। কালকেই বাজার থেকে ভালো দেখে একটা দড়ি কিনে আনবে সে। আদরের সময় নো তিরিং বিরিং। ভোতা মুখ দিয়ে ছাদ থেকে নেমে গেল সে। এখন একটা ঘুম দরকার। কামিনী চৌধুরী ফ্যাচ ফ্যাচ করে কেঁদেই যাচ্ছে। আমজাদ চৌধুরীর সেদিকে হুঁশ নেই। ছাদ থেকে নেমে অস্থিরভাবে পায়চারি করে যাচ্ছে সে। কামিনী কি এমন করছে ভাবতে ভাবতে চুল ছেঁড়ার জোগাড়। কামিনী চৌধুরীর নাক টানার শব্দে বিরক্তিতে মুখ কুঁচকে ফেলল আমজাদ চৌধুরী। রুক্ষ গলায় বলল, কি সমস্যা তোমার কামিনী? এভাবে ফ্যাস ফ্যাস করে কেঁদে আমার মাথা আর বাড়িয়ে দিও না। বিরক্ত লাগছে। দয়া করে কান্দা বন্ধ করে বলো, কি এমন করেছ যার জন্য ছেলে এমন ধ্বংসের খেলায় নেমেছে? নিজের পেটে ছেলেকে তোমার চেয়ে ভালো আর কেউ চেনে না কামিনী। সে যা বলে তাই করে। বুড়ো বয়সে সতীনের সংসার না করতে চাইলে সত্যিটা আমাকে বলো। কান্না বন্ধ করে ভয়ার্থ চোখে তাকালো কামিনী চৌধুরী। এত বছরের পাপ কি তবে ছেলের সামনে চলে এসেছে? কাপা কাপা গলায় বলল, আমি কিছু করিনি আমজাদ। তোমার ছেলের মাথা খারাপ হয়ে গেছে। চলো আমরা কানাডা ফিরে যাই। ওখানে আমাদের যা আছে তা দিয়ে আমাদের চলে যাবে। আমজাদ চৌধুরী শান্ত চোখে তাকালো কামিনী চৌধুরীর দিকে। হিম গলায় বলল, আমাদের কিছু নেই কামিনী। আমি আজ সকালে সব কিছু আসমিনের নামে করে দিয়েছি। কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা লাইভ কনসার্ট আছে নূরের। সারাদিন অফিস সামলে গান নিয়ে মাথা ঘামানোর সময় পায় না নূর। তবে যতই বেশি থাক না কেন গান সে ছাড়বে না। মন খারাপের সময়গুলোতে এই গানই ছিল একাকিত্ব ঘোচানোর একমাত্র সঙ্গী। তাই বাবার দেওয়া দায়িত্ব সামলেও নিজের কেরিয়ারে মন দিবে। অফিসের সমস্ত কিছু অনেকটা গুছিয়ে এনেছে নূর। আসমিন এখন পুরোপুরি রাজনীতি নিয়ে ব্যস্ত। দায়িত্ব থেকে রেহাই পাওয়ার পর থেকে সে আর এদিকে চায়নি। নূর ইদানিং চোখে চোখে রাখছে আসমিনকে। অফিসের রেসপন্সিবিলিটি থেকে মুক্ত হওয়ার পর সে যেন একটু বেশি বেয়ারা হয়ে উঠছে। সকাল থেকে অমির কোনো পাত্তা নেই। ছেলেটা হুট করেই নিখোঁজ হয়ে গেছে। মোবাইলও বন্ধ। এক আঙ্গুলের সাহায্যে কপালের মাঝখানে হালকা ম্যাসাজ করে দেওয়ালে ঝোলানো ঘড়ির দিকে তাকালো নূর। ঘড়ির কাঁটা 12টার ঘর পেরিয়ে গেছে অনেক আগে। চেয়ার থেকে উঠে গ্লাসের দেওয়ালের সামনে গিয়ে দাঁড়ালো নূর। কপালে চিন্তার ভাঁজ পড়েছে কয়েকটা। আজ সকাল থেকে অমি আসমিনের উপর নজর রাখছিল। আসমিন কিছু করেনি তো? চিন্তাটা মাথায় আসতেই নূর কয়েকবার মাথা ঝাঁকালো। আসমিন অমির কিছু করবে না তা সে খুব ভালো করেই জানে। মোবাইলের রিংটোনের ভাবনা থেকে বেরিয়ে এলো নূর। দ্রুত পায়ে গিয়ে কল রিসিভ করলো। হ্যালো ম্যাম, আমি বলছি। অমি, কোথায় তুমি? মোবাইল বন্ধ কেন তোমার? আর এটা কার নাম্বার? অমিত নূরের একসাথে করা এতগুলো প্রশ্ন শুনে ভ্যাবা চ্যাকা খেয়ে গেল। আমার ফোনটা বন্ধ হয়ে গেছে ম্যাম। তুমি ঠিক আছো? জি ম্যাম। কোনো নিউজ পেলে? স্যারের সাথে ওই দিন হোটেলে যে মেয়েটার ছবি ছিল সেই মেয়ের খোঁজ পেয়েছি ম্যাম। মেয়েটি ওই হোটেলের বার সিঙ্গার। মানে আসলে ম্যাম। অমি কিছু একটা বলতে গিয়ে বারবার আটকে যাচ্ছে। কথাটা বলা ঠিক হবে কিনা বুঝতে পারছে না। যা বলার সরাসরি বলো অমি। আসলে ম্যাম ওই দিন মেয়েটা স্যারের সাথেই ছিল। নূর চোখ বন্ধ করে কয়েকবার শুকনো ঢোক গিলল। অমি নিজেও চুপ করে আছে। নূরকে সময় দিচ্ছে নিজেকে সামলে নেওয়ার জন্য। নূর কয়েকবার জোরে শ্বাস নিয়ে শান্ত অথচ ভয়ঙ্কর গলায় বলল, ওটা যেখানেই থাকুক না কেন তুলে নিয়ে এসো অমি। ওকে ম্যাম। অমি ফোন রাখতেই চেয়ারে গা এলিয়ে দিল নূর। আসমিনকে নিয়ে কিছু ভাবতে ইচ্ছে করছে না। সামনে অনেক ভয়ঙ্কর সত্যি অপেক্ষা করছে। এখন ভেঙে পড়া চলবে না। সানভি অসহায় চোখে তাকিয়ে আছে আসমিনের দিকে। আসমিনের অবশ্য সেদিকে কোনো খেয়াল নেই। সে নিজ মনে ল্যাপটপে কিছু একটা করছে। মেয়েটাকে এখনো বাঁচিয়ে রেখেছো কেন সানভি? আসমিনের হিম শীতল গলা শুনে কেঁপে উঠল সানভি। কয়েক দফা ঢোক গিলে চিন্তা করল। মেয়েটাকে মারার কথা কবে বললাম?
গরিবের ঘরের মেয়ে ছাড়, অন্ধ বাবার মেয়ে ছাড়া আর কেউ নেই। আসমিন চেয়ারে হেলান দিয়ে শান্ত চোখে তাকালো সানভির দিকে। কয়েক পলক তাকিয়ে থেকে গম্ভীর গলায় বলল, আমি আছি সানভি। সানভি আর কিছু বলল না। আসমিন বাঁকা হেসে বলল, চিন্তা করো না সানভি, আমার ইচ্ছাকৃত ফেলে রাখা কাজগুলো তোমার ম্যাম করে দিবে। সানভি মাথা নেড়ে চলে গেল। সানভি বের হতেই আমজাদ চৌধুরী হন্তদন্ত হয়ে আসমিনের কেবিনে ঢুকলো। বাবার এমন অস্থির ফেস দেখে মুচকি হাসল আসমিন। আমজাদ চৌধুরীর দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, রাস্তায় ইফটিজিং করে পালিয়ে এসেছো নাকি? এভাবে দৌড়াচ্ছ কেন? আমজাদ চৌধুরী চটে গেলেন। দাঁত কিরমির করে বলল, বাবা হই তোমার, বাবাকে ইফটিজার বলতে লজ্জা করে না তোমার? লজ্জা কেন করবে? কাল থেকে তুমি গার্লস হোস্টেলের সামনে দাঁড়িয়ে থাকবে। 1 সপ্তাহের মধ্যে বিয়ে তোমার। ওখানে দাঁড়িয়ে মেয়ে পছন্দ করবে, যাকে পছন্দ করবে সেই আমার মা হবে। আমজাদ চৌধুরী বিস্ময়ের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে এই ছেলে। এখন নাকি তাকে বকাটে ছেলেদের মতো গার্লস হোস্টেলের সামনে দাঁড়িয়ে মেয়ে খুঁজতে হবে। আমজাদ চৌধুরী আর কথা বাড়ালেন না। এই অসভ্য ছেলে যখন তখন ইজ্জতের দফা রফা করে দিতে পারে। আমার কিছু টাকা লাগবে আসমিন। আমি জানি আব্বু, চিন্তা করো না, তোমার বিয়ে আমি স্পন্সর করব। আমার একমাত্র বাবার বিয়ে বলে কথা। তুমি বরং পার্লারে গিয়ে হালকা একটা ফেসিয়াল করিয়ে এসো। আমজাদ চৌধুরী বুঝলেন ছেলে তার কথা শুনবেন না। বাধ্য হয়ে চলে গেলেন। বাসায় কামিনী হাহুতাশ করে কাঁদছে। 1 মাসের মধ্যে টাকা দিতে না পারলে তাকে জেলে যেতে হবে। বারবার নূরকে অভিশাপ দিয়ে যাচ্ছে। এদিকে ছেলে উঠে পড়ে লেগেছে তাকে বিয়ে করানোর জন্য। কামিনী যাই করুক না কেন, সে তো কামিনীকে ভালোবাসে। কামিনীর জায়গা অন্য কাউকে সে কোনো দিনও দিতে পারবে না। এতে কামিনী একা যন্ত্রণা ভোগ করবে না, তার সমান ভাগিদার সে নিজেও হবে। আসমিন বুঝে শুনেই এসব করছে। সে কষ্ট পাবে জেনেও তাকে আবার বিয়ে করানোর জন্য উঠে পড়ে লেগেছে। না জানি কোন ভুলের শাস্তি দিচ্ছে ছেলে তাকে। আসমিন শান্ত চোখে তাকিয়ে রইল তার বাবার যাওয়ার দিকে। দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, তুমি ভুল করেছো বাবা। কাছের মানুষকে না চেনার ভুল যখন করেছো, শাস্তি তো তোমাকে পেতেই হবে। নূরের টর্চার রুমে একটা মেয়েকে বেঁধে রাখা হয়েছে। নূর মেয়েটার সামনে একটা চেয়ারে আয়েশ করে বসে আছে। থেমে থেমে গুনগুন করে কিছু একটা গাইছে। মেয়েটার জ্ঞান ফিরতে না দেখে এবার বিরক্ত চোখে তাকালো নূর। অমির দিকে তাকিয়ে বিরক্ত কণ্ঠে বলল, এর জ্ঞান ফেরাও অমি। অমি বালতি ভর্তি পানি নিয়েই দাঁড়িয়েছিল। নূরের হুকুম পেতেই 1 বালতি পানি ছুঁড়ে মারল মেয়েটার মুখে। কয়েক সেকেন্ড পিটপিট করে চোখ মেলল সে। নূর পাঁচ নাচিয়ে শরীর দুলিয়ে মেয়েটিকে পরখ করছে। আমাকে এখানে কেন আনা হয়েছে? মেয়েটার কর্কশ গলা শুনে বাঁকা হাসল নূর। চোখ বন্ধ করে আরাম করে বসল। অমি, ইয়েস ম্যাম। ওর মুখটা ভেঙে দাও, বিশেষ করে বাঁ পাশটা। অমি ইশারা করতেই একটা পালোয়ান সাইজের মেয়ে এসে মেয়েটার মুখে পরপর কয়েকটা আঘাত করলো। মুখের বাঁ পাশটা থেতলে যেতেই অমি থামিয়ে দিল। মেয়েটা চিৎকার করে আর্তনাদ করছে। নূর নিজের চেয়ার থেকে উঠে মেয়েটার সামনে গিয়ে হালকা ঝুঁকলো। 5 আঙ্গুলের সাহায্যে থুতনি উঁচু করলো। নূরের চোখ মুখ ভয়ঙ্কর লাল হয়ে আছে। নূর মেয়েটার গাল চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, আমার ব্যবহার করা জুতোগুলোরও কারখানাতে 1 জোড়া বানাতে হয়, যাতে অন্য কেউ এই মডেল ইউজ করতে না পারে। আর তুই সেই আমার নামে দলিল করা একমাত্র বরের বুকে মাথা রেখে ঘুমাস? সাহস আছে মায়েরি, তোর এই শরীর আমি আস্ত রাখবো ভাবলি কি করে? মেয়েটা এতক্ষণ যন্ত্রণায় আর্তনাদ করছিল। এবার নূরের দিকে তাকিয়ে ক্রূর হাসল। ব্যঙ্গাত্মক গলায় বলল, তাহলে তো আপনার সেই দলিল করা একমাত্র বরের বুকটাও ধ্বংস করতে হয়। সে নিজেও তো অন্য একটা মেয়ের দ্বারা ইউজড হয়ে গেছে। মেয়েটার কথা শেষ হতেই তার কপাল বরাবর একটা গুলি এফোর ওফোর করে দিল। আসমিন বন্দুকের নলের উপর ফু দিয়ে বাঁকা হাসল। আসমিনের গান শুনে চোয়াল শক্ত হয়ে গেল নূরের। রাগে হাত মুঠো করে ফেলল। দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ করে নিচের হাতের পিস্তলটা শক্ত করে ধরল। রাগে মাথা দপদপ করলেও ফেস সম্পূর্ণ স্বাভাবিক করে ফেলল। অমিসহ বাকি সবাই অসহায় চোখে তাকিয়ে আছে দুজনের দিকে। নূর পিছনে ঘুরতেই দেখল আসমিন তার থেকে ঠিক 3 হাত দূরে। তার দিকেই এগিয়ে আসছে সে।
একটা গুলি আসমিনের বুকের বাপাস ভেদ করতেই থেমে গেল আসমিন। অবাক চোখে তাকালো নূরের দিকে। সবাই স্তব্ধ হয়ে নূরের দিকে তাকিয়ে আছে, অথচ নূর সম্পূর্ণ শান্ত। এখনো হাতের পিস্তল আসমিনের দিকে তাক করা। আসমিনের সাদা শুভ্র পাঞ্জাবি মুহূর্তেই রক্তিম বর্ণ ধারণ করেছে। বুকের দিকে একবার তাকিয়ে আবার নূরের দিকে তাকালো আসমিন। রক্তিম চোখ দুটো ছলছল করলেও মুখে তার মুচকি হাসি। নূর এগিয়ে গেল আসমিনের দিকে। আসমিন হাঁটু মুড়ে বসে পড়েছে ততক্ষণে। সবাই যেন একটা ঘোরের মধ্যে আছে। নূর আসমিনের সামনে বসে তার গালে হাত রাখল, কপালে চুমু খেয়ে কানের কাছে ফিসফিস করে গাইল। নূর বেরিয়ে যেতেই আসমিন ঢলে পড়ল। আমি স্যার বলে চিৎকার করে এসে আসমিনকে আগলে ধরল। গাড়ি বের করো বাহাদুর। ততক্ষণে আসমিনের চোখ বন্ধ হয়ে গেছে। আসমিনকে হসপিটালে শিফট করা হয়েছে। খুব গোপনে ট্রিটমেন্ট করা হচ্ছে আসমিনের। আমি এখনো নিচের ঘোর থেকে বেরিয়ে আসতে পারিনি। নূর এমন কিছু করবে তা স্বপ্নেও ভাবতে পারেনি সে। সানভি চুপচাপ দাঁড়িয়ে আছে বারান্দায়, শূন্য দৃষ্টিতে অপারেশন থিয়েটারের দিকে তাকিয়ে আছে। আমজাদ চৌধুরী কেউ জানায়নি। বিষয়টা কোনোভাবেই মিডিয়ায় ফাঁস হতে দেওয়া যাবে না। চারদিকে শত্রুর অভাব নেই। আসমিনের অসুস্থতা তাদের একটা নতুন সুযোগ করে দেওয়া হামলা করার জন্য। আমার বিশ্বাস হচ্ছে না ম্যাম এমন কিছু করতে পারে। সানভি চোখ ঘুরিয়ে অমির দিকে তাকালো। অমি অপরাধীদের মতো মাথা নিচু করে বারান্দার চেয়ারে বসে আছে। সানভি দীর্ঘশ্বাস ছাড়ল। সময় মানুষকে বদলে দেয়। আমি রাফসান শিকদারের মেয়ে, সে হিংস্রতা তার রক্তে মিশে আছে। সে যেমন মায়া দেখাতে জানে, তেমন হিংস্র ভাগের ন্যায় খুবলে খেতেও জানে। অবিশ্বাস করার কিছু নেই। পরিস্থিতি অনেক বিগড়ে যাচ্ছে সানভির। সবকিছু হাতের বাইরে চলে যাচ্ছে। তোমার মনে হয় স্যার ম্যামকে ছেড়ে দিবে? পাল্টা আঘাত সেও করবে। এরকম চলতে থাকলে তাদের একজনের হাতে আর একজনের বিনাশ নিশ্চিত। সব কিছু সামনে আসলে ম্যাম নিজেকে সামলাতে পারবে না। আমি সত্যি মাঝে মাঝে খুব নিষ্ঠুর হয়। ম্যাম যেই সত্যি তালাশ করছে তা জানলে সে নিজে ব্যঙ্গে গুড়িয়ে যাবে। কিছু কিছু সত্যি গোপন থাকায় সবার জন্য মঙ্গল। অমি নির্বিশেষে তাকিয়ে রইল সানভির দিকে। তার নিজের সত্যিটাই তো নূরকে ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। বয়সে সে নূরের থেকে 3 বছরের বড়। ছোটবেলা থেকেই আমজাদ চৌধুরীর অনাথ আশ্রমে বড় হয়েছে। নূরকে প্রথম সে খুব একটা পছন্দ করত না, কিন্তু ছোট্ট নূর যখন আশ্রমে আসতো তখন সে তার থেকে মুখ ফিরিয়ে রাখতে পারত না। ধীরে ধীরে নূরের মায়ায় নিজেকে জড়িয়েই নিল। নূর যখন দেশ ছেড়ে চলে যাচ্ছিল তখন সেও নূরের সাথেই ছিল। একা ছাড়েনি নূরকে। চোখ বন্ধ করে চেয়ারে গা এলিয়ে দিল অমি। সত্যিই যেন কখনো নূরের সামনে না আসে সেই দোয়াই করতে লাগলো। রাফসান শিকদারকে ব্যবসার কাজে মাঝে মধ্যে অনেক দেশেই ঘুরতে হতো। নূরের মা আর রাফসান শিকদারের ভালোবাসার বিয়ে ছিল। অসম্ভব ভালোবাসত সে নূরের মাকে। সুদর্শন রাফসান শিকদারকে অনেকেই নিজের রূপের জালে ফাঁসাতে চাইত, কিন্তু রাফসান শিকদার কাউকে পাত্তা দিত না। বিয়ের অনেক বছর হয়ে যাওয়ার পরেও তাদের কোনো সন্তান হচ্ছিল না। নূরের মা সব সময় ডিপ্রেশনে ভুগত। অনেক ডাক্তার দেখিয়েও যখন কাজ হচ্ছিল না তখন সে রাফসান শিকদারকে আর একটা বিয়ে করতে বলে। সেদিন রাফসান শিকদারের ভয়ঙ্কর চেহারা দেখেছিল সবাই। জীবনে প্রথমবারের মতো প্রিয়তমা স্ত্রীর গায়ে হাত তোলে সে। রাগ করে চলে যায় কানাডায় কামিনী চৌধুরীর কাছে। এখানেই জীবনের সবচেয়ে বড় ভুলটা করে বসে সে। হতাশায় কষ্টে নিজেকে সামলাতে না পেরে নিয়মিত বারে যাওয়া শুরু করে। কামিনী চৌধুরী সব দেখেও কিছু বলতেন না, উল্টে ভাইকে আরো উস্কে দিতেন বউয়ের বিরুদ্ধে। নিজের কানাডিয়ান বান্ধবী লিন্ডাকে সারাক্ষণ রাফসান শিকদারের পাশে পাশে রাখতেন। লিন্ডা সারাদিন চিপকে থাকতো রাফসান শিকদারের সাথে। রাফসান শিকদার বিরক্ত হলেও কিছু বলতো না। কয়েকবার কামিনী চৌধুরীর কাছে নিষেধ করেছিলেন যেন লিন্ডা তার আশেপাশে না আসে। কামিনী চৌধুরী কানে নেননি সে কথা। অবশেষে রাফসান শিকদার সিদ্ধান্ত নেন সে বিডিতে ফিরে আসবে। নিজের স্ত্রীর থেকে আর দূরে থাকতে পারছেন না তিনি। তখন কামিনী চৌধুরী এক জঘন্য পরিকল্পনা করেন। রাতের খাবারের সাথে ড্রাগস আর উত্তেজক মেডিসিন খাইয়ে দেন রাফসান শিকদারকে, আর লিন্ডাকে পাঠিয়ে দেন রাফসান শিকদারের রুমে। ফলাফল যা হওয়ার তাই হলো।
অপরের পথে পাগল প্রায় রাফসান শিকদার লিন্ডাকে সেই অবস্থায় গলা চেপে ধরলেন। লিন্ডাকে কোনোভাবে বাঁচিয়ে নিলেও নিজের পরিকল্পনা সফল করতে পারলেন না কামিনী চৌধুরী। আমজাদ চৌধুরী শুধু স্ত্রীর দিকে হতভম্ব হয়ে তাকিয়েছিল। প্রেয়সীর এমন বিনাশিনী রূপ তাকে ক্ষণে ক্ষণে মৃত্যু দিচ্ছিল। কামিনী চৌধুরী ভেবেছিল ভাইকে ফাঁসিয়ে লিন্ডাকে তার সাথে বিয়ে দিয়ে দিবেন, কিন্তু তার সম্ভব হলো না। রাফসান শিকদার হুঙ্কার ছেড়ে কামিনী চৌধুরীকে প্রশ্ন করলেন, এই প্রস্টিটিউট রাতে আমার রুমে ঢুকলো কি করে কামিনী? আমি রুম লক করে ঘুমিয়েছিলাম। রাফসান শিকদার পাগলা ঘোড়ার মতো আক্রমণ করতে চাইছিল লিন্ডার উপর। অবশেষে কোনো কুল কিনারা না পেয়ে সমস্ত দোষ লিন্ডার ঘাড়ে দিয়ে দিলেন কামিনী চৌধুরী। ভাইকে আশ্বস্ত করলেন এই কথা আর কেউ জানবে না। রাগে ঘৃণায় চর্চরিত হয়ে রাফসান শিকদার দেশে ফিরে আসেন। আসমিন তখন হোস্টেল থেকে পড়াশোনা করে। ছোট থেকেই সে হোস্টেলে থাকতো, তাই বাড়িতে কি হতো তা সে জানতো না। দেশে আসার পর নিজের স্ত্রীর দিকে তাকাতে পারতো না রাফসান শিকদার। তবে স্ত্রীর ভালোবাসায় বেশি দিন তাকে দূরে সরিয়েও রাখতে পারেনি। এর মধ্যেই খবর আসে লিন্ডা প্রেগনেন্ট। রাফসান শিকদার 1 কোটি টাকা দিয়ে লিন্ডার মুখ বন্ধ করে দেন। লিন্ডার যমজ ছেলে হয়। ডেলিভারির সময়ই লিন্ডা মারা যায়। কামিনী চৌধুরী একটা ছেলেকে নিজের কাছে নিয়ে এলেও আরেকজনকে হসপিটালেই ফেলে আসেন। তার কার্য হাসিল করার জন্যই একজনই যথেষ্ট। অযথা টাকা খরচ করে দুজন পালার মানেই হয় না। আমজাদ চৌধুরী তখনও স্ত্রীর ভালোবাসায় চুপ ছিলেন। আর একটা ছেলেকে সে নিজের অনাথ আশ্রমে পাঠিয়ে দেন, আর সেই ছেলেটাই হচ্ছে অমি। রাফসান শিকদারকে এই সম্পর্কে কিছুই জানানো হয়নি। অমি কিছুটা বড় হতেই আমজাদ চৌধুরী তাকে সমস্ত সত্যি জানিয়ে দেন। নিজের মায়ের উপর রাগ হলেও রাফসান শিকদারকে কখনো ঘৃণা করেনি অমি। তার মনে হয়েছে রাফসান শিকদার যা করেছে তা একেবারে সঠিক। 3 বছর পরে নূর হলো। তাদের সংসারে সত্যিকারের খুশি এসে ধরা দিল। সব কিছু ভালোই চলছিল। নূরের মায়ের অ্যাক্সিডেন্টে মৃত্যু আবার সবকিছু এলোমেলো করে দিল। প্রথম নূরকে হিংসে করলেও পরে নূরকে বুকে নিয়ে আগলে রেখেছে অমি। কখনো ভাই হওয়ার দাবি নিয়ে তার সামনে দাঁড়ায়নি। তবে তার আরেক ভাই তার বাবার জান কেড়ে নিয়েছে এই সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নেই অমির। কিছু কিছু সত্যি শুধু ধ্বংস ডেকে আনে। তাই রাফসান শিকদার আসমিনের কাছে নিজের জীবনকে খোলা বইয়ের মতো উপস্থাপন করেছিলেন। তার এই জঘন্য অতীত আসমিনের কাছে হেফাজতে রেখে বলেছেন নূর যেন কখনো এই সম্পর্কে জানতে না পারে, তাহলে সে আর তার আপুকে ভালোবাসবে না। রাফসান শিকদারের মৃত্যুর পরেও আসমিন তার অতীত কারোর সামনে আসতে দেয়নি। নিজের বাবার প্রতি রাগটা এতদিন কোথায় প্রকাশ করলেও এবার সে হাতে কলমে করার জন্য উঠে পড়ে লেগেছে। আমজাদ চৌধুরীর নীরবতাই কামিনী চৌধুরীকে এতটা বিনাশিনী বানিয়ে দিয়েছে, যার শাস্তি তাকে পেতে হবে। আসমিনের অপারেশন সাকসেসফুল হয়েছে। গুলি হার্টের 1 ইঞ্চি উপর দিয়ে বেরিয়ে গেছে, তাই খুব একটা ক্ষতি হয়নি। তবে অতিরিক্ত ব্লিডিংয়ের জন্য এখনও জ্ঞান ফেরেনি। কয়েকদিন হসপিটালেই থাকতে হবে। আসমিনকে কেবিনে শিফট করা হলে সানফিয়ার অমি গিয়ে দেখে আসে তাকে। আসমিনের জ্ঞান ফিরে 6 ঘন্টা পরে। পিটপিট করে চোখ খুলে চারিদিকে তাকাতেই চোখ পড়ে সোফায় পায়ের উপর পা তুলে বসে ম্যাগাজিন পড়া নূরের দিকে। আসমিনের দিকে না তাকিয়েই উঠে আসে নূর। হাতে একটা বুফে নিয়ে আসমিনের দিকে এগিয়ে যায়। আসমিন এখনো এক ধ্যানে তাকিয়ে আছেন নূরের দিকে। নূর বাঁকা হাসল। বুফেটা আসমিনের বেডের পাশে রেখে মোহনীয় গলায় বলল, মৃত্যুর যাত্রা কেমন ছিল মন্ত্রী সাহেব? আসমিন ক্রূর হাসল। সন্তর্পণে সার্জিক্যাল নাইফ হাতে তুলে নিল। নূর বেডে 1 হাত ভর দিয়ে আসমিনের দিকে ঝুঁকে আছে। আসমিন নূরের ভর দেওয়া হাতের রগ বরাবর এক টান দিয়ে বাঁকা হেসে বলল, সেটা না হয় একটু উপভোগ করে আসো সোনা, আমি এখানে ওয়েট করছি তোমার জন্য। হ্যাপি জার্নি। নূরের হাত থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। নূর হতবম্ব চোখে তাকিয়ে আছে আসমিনের দিকে। আসমিন ভ্রু কুঁচকে ফেলল। মুচকি হেসে বলল, কয়েক ঘন্টা আগে আমিও এমন অবাক হয়েছিলাম। আমাদের ফিলিংসগুলো কত মিলে যায়, তাই না? সানফিয়ার অমি কেবিনে ঢুকে হতবম্ব হয়ে গেল। নূর ততক্ষণে ঢলে পড়েছে ফ্লোরে। আসমিন হালকা হেসে আস্তে করে বলল, 5 মিনিট পর আমার বউকে অপারেশন থিয়েটারে নিয়ে যাবে সান। এখানে আরেকটা বেডের ব্যবস্থা করো। আমি এখানে শুয়ে থাকবো, আর সে বাইরে বাইরে ঘুরবে তা হবে না। আর একটা কালো গোলাপের বুফের ব্যবস্থা করো।
নূরকে নিয়ে যাওয়ার পর আসমিন হালকা হাসল। অমি নিয়ে গেছে নূরকে। সানভি নিস্তেজ নূরকে কোলে নিতে গেলেই আসমিনের ভয়ঙ্কর ধমক খেয়ে থেমে গেছে। চাকরি জীবনে এই প্রথম আসমিন এভাবে হুঙ্কার দিয়ে ধমক দিয়েছে ওকে। ভয় দ্বিধা সব নিয়ে যখন সানভি আসমিনের দিকে তাকিয়েছিল, তখন আসমিন গম্ভীর গলায় অমিকে বলল নূরকে ডক্টরের কাছে নিয়ে যেতে। অমি এই অপেক্ষাই ছিল। নূরের কাটা হাত দেখে কলিজা ছিঁড়ে যাচ্ছিল ওর। আসমিনের ভয়ে এতক্ষণ অস্থির হলেও এক জায়গায় দাঁড়িয়েছিল। অনুমতি পাওয়ার সাথে সাথে নূরকে নিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেছে সে। সানভি মুখ ভোঁতা করে আসমিনের দিকে তাকিয়ে আছে। আসমিন ভ্রু কুঁচকে বলল, ম্যামকে এভাবে আঘাত করলেন কেন স্যার? আসমিন হালকা হাসল। উঠে বসার চেষ্টা করতেই সানভি এসে সাহায্য করলো আসমিনকে। বেডে হেলান দিয়ে বসে সানভির দিকে তাকিয়ে হালকা হেসে বলল, বাইরে তোমার ম্যাম সেফ নয় সানভি। আমার অনুপস্থিতিতে নূরের উপর আক্রমণ হতে পারে। আমি এখনও জানি না শত্রু কোথায় লুকিয়ে আছে, দেখতে কেমন তাও জানি না। আমি চাই না আমার অনুপস্থিতিতে নূর বাইরে থাকুক। এমনিতে তো তোমার ম্যাম থাকবে না, তাই এই ব্যবস্থা। তোমার ম্যাম যেমন জেনে বুঝে আমার হার্টের ঠিক 1 ইঞ্চি উপরে গুলি করেছে, আমি তেমনি ওর হাতে শুধু চামড়াটাই কেটেছি। ব্লাড লসের জন্য কিছুদিন দুর্বল থাকবে। এই বাহানায় ওকে এখানে আটকে রাখা যাবে। এখানে আরেকটা বেডের ব্যবস্থা করো। সানভি হাঁ করে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর ঘোরের মধ্যেই বেরিয়ে গেল। আসমিন চোখ বন্ধ করে গা এলিয়ে বসে আছে। বুকে হালকা ব্যথা করছে। যেখানে তোকে এত যত্নে রাখি সেখানে আঘাত করলি বউ। এই যন্ত্রণা আমি ভুলবো কি করে? আর ভুল করিস না জান। তোকে ক্ষমা করতে করতে আমি না আবার ক্লান্ত হয়ে যাই। আমার অভিমান আমার ভালোবাসার মতোই তীব্র। সহ্য করতে পারবি না? আপন মনে বিড়বিড় করে বুকের ক্ষত স্থানে হাত বুলালো আসমিন। প্রেয়সীর নিষ্ঠুরতা কষ্ট দিচ্ছে। কষ্ট নয়, মরণ যন্ত্রণা দিচ্ছে। সকাল হয়েছে অনেকক্ষণ আগে। নূর এখন ঘুমুচ্ছে। আসমিনের ধ্যানে তাকিয়ে আছে নূরের দিকে। কিছুক্ষণ তাকিয়ে থেকে কপাল কুঁচকে নিল সে। না, 2টা বেড নেওয়া মোটেই উচিত হয়নি। তার বেডটা যথেষ্ট বড়। এখানেই রাখা যেত নূরকে। দূরে রেখে হয়েছে এক জ্বালা। বউকে চুমু খাওয়া যাচ্ছে না। কাছে থাকলে টপাটপ কয়েকটা চুমু খেয়ে ফেলা যেত। ঘুমিয়ে আছে, কিছু বলতেও পারত না। আসমিন আনমনে ভাবল সে কি তার বউয়ের ঘুমের সুযোগ নিতে চাইছে। নিজের ভাবনাকে জানালা দিয়ে ছুঁড়ে মেরে ভাবল এখানে সুযোগের কি আছে। আজব, বউকে চুমু খেতে ইচ্ছে হলে খেয়ে ফেলবে। জেগে থাকলেও খাবে, ঘুমিয়ে থাকলেও খাবে। বাধা দিলে অজ্ঞান করে খাবে। সে জন্মগত নির্লজ্জ। এখন কয়েকটা চুমুর অভাবে তো আর সে শুকিয়ে মরতে পারে না। সে বাংলাদেশের জাতীয় সম্পদ। একজন গণ্যমান্য মন্ত্রী হয়ে সে নিজেকে শুকিয়ে মেরে তো আর জনগণের ক্ষতি করতে পারে না। সকাল 10টায় হন্তদন্ত পায়ে কেবিনে ঢুকলো আমজাদ চৌধুরী আর কামিনী চৌধুরী। কামিনী চৌধুরী তো এসেই নূরের দিকে তেড়ে গিয়েছে। নূর এতক্ষণ কটমট করে তাকিয়েছিল আসমিনের দিকে। আসমিনও এক ভ্রু উঁচু করে তাকিয়েছিল নূরের দিকে। দেখে মনে হবে এখানে তাকিয়ে থাকার প্রতিযোগিতা চলছে। সেই সময় কামিনী চৌধুরীর এভাবে তেড়ে আসা নূরের রাগের আগুনে ঘি ঢালল। পাশে ফলের ছুরিটা হাতে নিতেই থেমে গেল কামিনী চৌধুরী। নূর চোখ লাল করে কামিনী চৌধুরীর দিকে তাকিয়ে থেকেই একটা আপেলের ছুরি চালিয়ে দিল। আমজাদ চৌধুরী অসহায় চোখে তাকিয়ে আছে আসমিনের দিকে। আসমিন সেদিকে পাত্তা না দিয়ে মুখ কুঁচকে তাকিয়ে রইল তার বাবার দিকে। এরকম একটা রোমান্টিক সময়ে তার বাবা এসে বাগড়া দিল। এখন কেমন আসতাম? আমজাদ চৌধুরী কোমল গলা শুনে মনে মনে ফুঁসে উঠল আসমিন। তবে তার ফেস আগের মতোই শান্ত। বাবাকে নিজের পাশে বসিয়ে গম্ভীর গলায় বলল, ভালো আর থাকতে দিলে কই? একটা নবদম্পতির হানিমুনে বাগড়া দিতে তোমার লজ্জা করলো না? আমি নিশ্চয়ই তোমার হানিমুনে গিয়ে বাগড়া দেইনি। দিলে আমাকে দুনিয়ায় এত তাড়াতাড়ি আনতে পারতে না নিশ্চয়ই। তোমার যন্ত্রণায় আমি আর বাচ্চা কাচ্চার মুখ দেখতে পারবো না। তারা পড়াশোনায় কত পিছিয়ে যাচ্ছে জানো? এতটা দায়িত্বজ্ঞানহীন দাদু হয়ে তুমি নিশ্চয়ই গর্বিত নও। ছেলের কথা শুনে এতক্ষণের কষ্ট পাওয়া বৃথা মনে হলো আমজাদ চৌধুরীর। বাকরুদ্ধ হয়ে 3টা প্রাণী তার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। সেদিকে তার কোনো খেয়াল নেই। সে নাক মুখ কুঁচকে চোখ বন্ধ করে আছে। আমজাদ চৌধুরী এবার কামিনী চৌধুরীর দিকে আহত চোখে তাকালো।
ঝরে পড়ে যাওয়া পাখির মতো ছটফট করতে করতে বলল, এ আমার ছেলে নয় কামিনী, সত্যি করে বলো এটা কার ছেলে? হসপিটাল থেকে বদলে দেয়নি তো? কামিনী চৌধুরী অসহায় চোখে তাকিয়ে রইল স্বামীর দিকে। এই ভয়াবহ ঠোঁটকাটা ছেলের সামনে সে নিজেই ভয়ে ভয়ে আসে। কখন কি শুনিয়ে দেয় আল্লাই মালুম। নূর গা এলিয়ে দিল। এসব শুনে মাথা ঘুরছে। তার এখন ঘুম প্রয়োজন। যতদিন এখানে থাকবে সে সারা দিন ঘুমাবে। ডিসিশন ফাইনাল। এসব ছিমার্কা কথা শোনার চেয়ে মটকা মেরে পড়ে থাকা ভালো। এতে পিঠ আর কোমর বাঁকা হলেও কিছু যায় আসে না। কামিনী চৌধুরী বাসায় চলে গেছে। আমজাদ চৌধুরী দুজনের বেডের মাঝখানের ফাঁকা জায়গায় বসে আছে। আসমিন কয়েকবার বিরক্ত চোখে তাকালেও সে সেভাবেই বসে আছে। আসমিনও আর কথা বাড়ায়নি। কেবিনে সানফির সাথে এক মহিলার প্রবেশ ঘটতেই ভ্রু কুঁচকে ফেলল আমজাদ চৌধুরী। তার জানা মতে আসমিনের খবর গোপন রাখা হয়েছে। তাহলে এই মহিলাকে? তাদের পরিচিত কেউ তো মনে হচ্ছে না। মহিলাটি গিয়ে আসমিনের মাথায় হাত বুলিয়ে দিতেই আসমিন চোখ খুলল। মিষ্টি হেসে কৌশল বিনিময় করে বসতে বলল তাকে। সানভি একপাশে দাঁড়িয়ে আছে। অমি অফিসে গিয়েছে। নূরের অবর্তমানে সেই সব কিছু সামলাচ্ছে। আসমিন তার বাবার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, আব্বু, ইনি মায়া আন্টি। ওনার সাথেই আগামী শুক্রবার বিয়ে হবে তোমার। আমজাদ চৌধুরী নিজের রাগ সংবরণ করতে পারলেন না। ছেলের এই পাগলামি আর মেনে নেওয়া যাচ্ছে না। চিৎকার করে পড়ল, একদম বাড়াবাড়ি করবে না আসমিন, পাগলামির একটা লিমিট থাকে। এসব বলতে তোমার বিবেকে বাচ্ছে না? তোমার মা শুনলে কতটা কষ্ট পাবে ভেবে দেখছম? আমাকে রাগিয়ে দিও না আসমিন। আমি যদি আদর করতে পারি তাহলে শাসনও করতে পারবো। আসমিন তার বাবার চোখের দিকে তাকালো। আসমিনের চোখে আজ শুধু ক্ষোভ তার বাবার প্রতি। আসমিন আমজাদ চৌধুরীর চোখে চোখ রেখে ভয়ঙ্কর ঠান্ডা গলায় বলল, তাহলে 25 বছর আগে কেন শাসন করেনি আব্বু? তখন যদি শাসন করতে তাহলে আজ এই দিন দেখতে হতো না। আর মিসেস চৌধুরীর স্বামী হারানোর কোনো ভয় নেই। থাকলে সে অন্যের স্বামী এভাবে কেড়ে নিত না। আমার মুখ খুলিও না আব্বু, তাতে শুধু ধ্বংসই হবে। বিয়ের জন্য তৈরি হও। নিজেকে ঠিক ততটা উৎফুল্ল করো যতটা নিজের প্রথম বিয়েতে ছিলে। বছর ঘুরতেই নূরের জন্য ননদ চাই, আর এটাই আপাতত তোমার শাস্তি। নূর ক্লান্ত চোখে তাকিয়ে আছে আসমিনের দিকে। আসমিনের সেদিকে কোনো ধ্যান নেই। সে এক মনে কনফারেন্স মিটিং করে যাচ্ছে। চোখে গোল কালো ফ্রেমের চশমা, ধবধবে সাদা পাঞ্জাবি দেখে বোঝার উপায় নেই 2 দিন আগে তার বুক সে ফুটো করে দিয়েছে। আসমিন আর চোখে নূরের ভাবভঙ্গি দেখেও কিছু বলল না। কয়েক জায়গায় তার দলের লোক ঝামেলা পাকিয়েছে, সেগুলো দ্রুত সমাধান করা জরুরি। অথচ বউয়ের বদৌলতে সে হসপিটালের বাসিন্দা। মিনিট কয়েক পর মিটিং শেষ হলো। বুকের ব্যথা খুব একটা কমেনি। সারতে কয়েকদিন লাগবে। ল্যাপটপ টেবিল থেকে ল্যাপটপ নামিয়ে চশমা খুললে চোখের পাতায় মাসাজ করলো আসমিন। নূর তীক্ষ্ণ চোখে তাকিয়ে। আসমিন নূরের অগোচরে হালকা হাসল। গম্ভীর ভাব বজায় রেখে চোখ বন্ধ করে গা এলিয়ে দিয়ে বলল, আই এম লুকিং সো হট না? নূর বিরক্তিকর শব্দ করল। মাঝে মাঝে মনে চাই একে আটলান্টিক মহাসাগরে রেখে আসতে। আজ তো খবিস একটা। আঙ্কেলের সাথে এসব কি শুরু করেছেন আপনি? বাবার সাথে এ কেমন ব্যবহার? ছি, এই বয়সে এসে অযথা বিয়ে কেন করবে? কেমন ছেলে আপনি? মায়ের জন্য সতীন আনতে চাইছেন, আর আমার ননদ চাই মানে? দিন দিন এত অসভ্য হচ্ছেন কেন? আপনার জনগণ জানে আপনি একজন চূড়ান্ত অশ্লীল লোক। নূরের বিরক্ত গলা শুনে ভ্রু কুঁচকে ফেলল আসমিন। চোখ ছোট ছোট করে নূরের দিকে তাকিয়ে বলল, তুমি আমার বাবার স্ট্রংনেসের উপর আঙুল তুলছ? এত সাহস তোমার? আমার বাবা চাইলে এখনও ক্রিকেট টিম বানাতে পারবে। হি ইজ আ স্ট্রং ম্যান। নূর 2 হাতে কান চেপে চিৎকার করে বলল, বন্ধ করুন আপনার অসভ্য কথা। নিজের দিকে তাকিয়ে দেখুন। সময় মতো বাচ্চা কাচ্চা হলে 4 বাচ্চার বাবা হয়ে যেতেন। লজ্জা করে না এইসব বলতে? আসমিন নূরের পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করে ঠোঁট কামড়ে হাসল। নূরের দিকে তাকিয়ে চিন্তিত গলায় বলল, তা তো হতো, কিন্তু তুমি এত ধকল নিতে পারতে কি না বুঝতে পারছি না। আফটার অল আই এম অলসো এ স্ট্রং ম্যান, বাট তুমি চাইলে আমি ট্রাই করতে পারি। কাম। নূর হতবম্ব হয়ে বসে রইল। মনে মনে কয়েক কোটি বার পণ করলো এই লোকের সাথে আর কথা বলবে না। ছি,
কয়েক বছর আগে কত ভালো ছিল, এমন অসভ্য কিভাবে হলো? আসমিন নূরের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। নূর বুঝতে পেরে বিরক্ত হয়ে বলল, চোখ দিয়ে ইফটিজিং করা বন্ধ করুন, অস্বস্তি হচ্ছে আমার। নূরের কথা শেষ হওয়ার আগেই কামিনী চৌধুরী আর লারা প্রবেশ করলো কেবিনে। আসমিনের মুখ কঠিন হয়ে গেল। নূর বিরক্ত চোখে একবার তাকিয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়ল। লারা আর কামিনী চৌধুরী এসে আসমিনের বেডের সামনের সোফায় বসলো। লারা ন্যাকা স্বরে বলল, এখন কেমন আছো বেবি? আমি কতটা ভয় পেয়েছি জানো? বাপির সাথে কানাডা গিয়েছিলাম, তাই আসতে পারিনি। আসমিন কিছু বলল না, চুপ করে নিজের ফোনে কিছু একটা করছে। কামিনী চৌধুরী এবার মুখ খুলল, কর্কশ গলায় বলল, এসব কি শুনছি আসমিন? তুমি তোমার বাবাকে কি বলেছ? আমি তোমাকে জন্ম দিয়েছি, তুমি আমার সন্তান হয়ে আমার সংসার ভাঙতে চাইছো? আর এই মেয়েকে এখনো পুলিশে দাওনি কেন? সে তোমাকে প্রাণে মারার চেষ্টা করেছে। লারা যেন একটা সুযোগ পেল নূরকে হেনস্থা করার। ঠিক বলেছেন আন্টি, একে তো এক্ষুনি পুলিশে দেওয়া দরকার। নির্লজ্জ মেয়ে, যাদের কাছে বড় হলো তাদের ছেলেকেই মারতে চাইছে। আমি থানায় কল করছি, তুমি কিচ্ছু চিন্তা করো না বেবি। আমি এই মেয়েকে কঠিন শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। আসমিন শান্ত চোখে তাকালো লারার দিকে। কামিনী চৌধুরী বিরক্ত মুখে বসে আছে। আসমিন আবার নিজের ফোনে মনোযোগ দিয়ে লারাকে বলল, আচ্ছা লারা, তোমাকে আমি কি বলে ডাকবো বলো তো? না মানে তুমি তো কখন থেকে আমাকে বেবি বলে ডাকছো, আমারও তো আদর করে কিছু একটা ডাকা উচিত। লারা কল করা বাদ দিয়ে খুশিতে ডগমগ করতে লাগলো। আসমিনের পাশে বসে গদগদ গলায় বলল, হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে বাবু বলে ডাকবে। আমার কত দিনের শখ জানো, তুমি তো কখনো ডাকলেই না। আসমিন বাঁকা হাসলো, জোরালো গলায় ডাকলো, বাহাদুর। লারা এক লাফে উঠে পড়ল। ভীত চোখে একবার দরজার দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলল। ওই দিনের বিভীষিকাময় সময়গুলো ভাবতেই কপালে সূক্ষ্ম ঘাম দেখা দিল। আসমিনের ডাকের কয়েক সেকেন্ডের মধ্যেই বাহাদুর এসে উপস্থিত হলো। আসমিন মোবাইলে চোখ রেখে দৃঢ় গলায় বলল, লারা বাবুকে নিয়ে যাও, আজকে সারাদিন তাকে সেরেলাক্স খাওয়াবে। আমার বাবু বলে কথা, কাজের যেন হেরফের না হয়। লারা বাহাদুরের দিকে ভয়ার্থ চোখে তাকালো। বাহাদুর ভাবলেইশীনভাবে দাঁড়িয়ে আছে। লারা এবার কেঁদেই দিল। কামিনী চৌধুরীর দিকে তাকিয়ে ছটফট গলায় বলল, আন্টি আপনি কিছু বলুন, আপনার কথায় আমি এখানে এসেছি, আমাকে বাঁচান প্লিজ। কামিনী চৌধুরী আসমিনকে ধমক দিয়ে পড়ল, এসব কি আচরণ আসমিন? তুমি ওর সাথে এমন করতে পারো না। আসমিন সেদিকে ধ্যান না দিয়ে বাহাদুরের নাম ধরে ডাকলো। বাহাদুর। ব্যাস, সাথে সাথে বাহাদুর লারাকে নিয়ে কেবিন ত্যাগ করলো। নূর বিরক্তিকর কপালে চোখ বন্ধ করে শুয়ে আছে। 2 দিনে এই সার্কাস দেখতে দেখতে সে অতিষ্ঠ। আজই সে বাসায় চলে যাবে। কামিনী চৌধুরীর রাগে গজগজ করতে লাগলো। এই ছেলে লাগাম ছাড়া হয়ে যাচ্ছে, তার সংসার ভাঙার কথা ভাবছে। মনে মনে তাচ্ছিল্যের হাসি হাসলো সে। আমজাদ কখনোই তাকে ছেড়ে অন্য কারোর কথা ভাববে না। বিয়ে তো অনেক পরের কথা। আসমিনকে কয়েকবার বাচ্চা উপাধি দিল সে। এই খেলায় সে মহারথী। তার সাথে তার পেটের ছেলে এসেছে টক্কর দিতে। ব্যাপারটা হাস্যকর। তার হাতে এখনো মুখ্য চাল আছে। সে এক চালেই সব কয়টা কুপকাত হয়ে যাবে। আসমিন হয়তো কামিনী চৌধুরীর মনোভাব বুঝতে পারল। চোখ বন্ধ করেই মলিন হাসল সে। কেন তার মা এই ধ্বংসের খেলায় মেতে উঠল? সে এসব কিছু না করলে আজ তাদের জীবনটা কতই না সুখের হতো। টাকা আর ক্ষমতার লোভে অন্ধ হয়ে ঠিক ভুল সব ভুলে গেছে সে। মায়ের কষ্ট দেখলে সেও কি সহ্য করতে পারবে? মরণ যন্ত্রণায় প্রতিদিন কাতরে কাতরে মরবে। আল্লাহ, এ কোন পরীক্ষায় ফেললে আমাকে? আসমিনের আর্তনাদ বুক চিরে বেরিয়ে আসতে চাইছে। একটু পরেই হয়তো তার মা জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা খাবে। নিজেকে যতই শক্ত করতে চাইছে ততই ভেতর থেকে ভেঙে পড়ছে সে। কামিনী চৌধুরী ম্যাগাজিন পড়ায় মন দিয়েছে ততক্ষণে। আসমিন এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার মুখের দিকে। এই তার জন্মদাত্রী। সে নিজের সন্তান হয়ে তার জীবনের সমস্ত সুখ কেড়ে নিয়েছে।
কামিনী চৌধুরী যতই লোভী হোক না কেন, সে আমজাদ চৌধুরীকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। কিন্তু আসমিনের হাতে তার কোনো উপায় নেই। গর্ত থেকে শত্রুকে বের করতে হলে কামিনী চৌধুরীকে উন্মাদ করতে হবে। উত্তেজিত হয়েই কামিনী চৌধুরী তার ফেলা ফাঁদে পা দিবে। আসমিনের ভাবনার মাঝেই কেবিনে প্রবেশ করলো আমজাদ চৌধুরী। তার পাশেই বধূ বেশে মায়া নামক মহিলা। কামিনী চৌধুরী এক পলক সেদিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। হতভম্ব হয়ে বসা থেকে দাঁড়িয়ে গেল। প্রিয় মানুষের হাতে অন্য একটা মেয়ের হাত দেখে দুনিয়া তুলে উঠল তার। জ্ঞান হারিয়ে পড়ে যেতেই আগলে নিল আসমিন। ছলো ছলো চোখে মায়ের দিকে তাকিয়ে বুকে চেপে ধরল তাকে। আমজাদ চৌধুরী ফোলা ফোলা রক্তিম চোখে তাকালো আসমিনের দিকে। নৌরো হতভম্ব হয়ে বসে পড়েছে, মাথা ঘুরছে তার। আসমিন সত্যিই এমন কিছু করবে ভাবতেও পারেনি সে। আমজাদ চৌধুরী এসে আসমিনের থেকে কামিনী চৌধুরীকে ছাড়িয়ে নিল। নিজের বুকে আঁকড়ে ধরে শব্দ করে কেঁদে উঠল। আসমিন শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। ভেঙে পড়লে চলবে না, এখনো অনেক পথ বাকি। দিনের সূর্য ঢলে রাতের অন্ধকার নেমে এসেছে পৃথিবীর বুকে। কামিনী চৌধুরী প্রায় 8 ঘন্টা অজ্ঞান হয়েছিল। ততক্ষণে আমজাদ চৌধুরী তার পাশে তার হাত আঁকড়ে ধরে বসেছিল। কামিনী চৌধুরীর জ্ঞান ফিরতে দেখেই তাকে কেবিন থেকে বের করে দেয় আসমিন। কামিনী চৌধুরী চোখ খুলে নিজের পাশে শুধু আসমিনকে দেখে চোখ বন্ধ করে ফেলল। তার বিশ্বাসই হচ্ছে না আমজাদ তার ভালোবাসা তাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করেছে। আসমিন এক ধ্যানে তাকিয়ে রইল কামিনী চৌধুরীর দিকে। মায়ের জন্য কষ্ট হচ্ছে তার, কিন্তু এছাড়া আর উপায় নেই। আমার সামনে থেকে চলে যাও আসমিন, তোমাকে আমার সহ্য হচ্ছে না। কামিনী চৌধুরী ভাঙা গলা শুনে বুক কেঁপে উঠল আসমিনের। তার আম্মুর এমন গলা এর আগে আর কখনো শোনেনি সে। এক পলক সেদিকে তাকিয়ে বেরিয়ে গেল আসমিন। আসমিন বেরিয়ে যেতেই চিৎকার করে কেঁদে উঠল কামিনী চৌধুরী। তার আর্তনাদে হসপিটালের পরিবেশ ভারী হয়ে উঠল। দরজার বাইরে আসমিন শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। আমজাদ চৌধুরী হাত পা ছড়িয়ে ফ্লোরে বসে আছে। আসমিন সেদিকে তাকিয়ে তপ্ত শ্বাস ছাড়ল। বুকের ব্যথাটা আবার বাড়ছে। তার পাশের কেবিনেই কামিনী চৌধুরীকে শিফট করা হয়েছে। আসমিন ধীর পায়ে নিচের কেবিনে প্রবেশ করতেই নূরের ঘৃণা ভরা দৃষ্টি দেখে মলিন হাসল। নিজের বেডে গা এলিয়ে দিতেই মায়া নামক মহিলাটি এসে আসমিনের পাশে বসল। আসমিন একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল। খারাপ লাগছে? না। আসমিনের গলা স্বাভাবিক। মায়া মুচকি হাসল। আসমিনের মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বলল, সব ঠিক হয়ে যাবে। নূর তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে মায়া নামক মহিলার দিকে। নামের মতোই মহিলার মুখটা অসম্ভব মায়ায় ভরা, কিন্তু নূরের ভালো লাগছে না। কামিনী চৌধুরী যেমনই হোক না কেন, নূর কখনো চায়নি তার সাথে এমন কিছু হোক। সে জানে ভালোবাসার মানুষের সাথে অন্য কাউকে দেখা কতটা যন্ত্রণাদায়ক। সে চায়নি তার শত্রুর সাথেও এমন কিছু হোক, অথচ আসমিন নিজের ছেলে হয়ে তাকে সেই কষ্টটা দিল। কামিনী চৌধুরীর কান্নার আওয়াজ এখনো শোনা যাচ্ছে। বুক কেঁপে উঠল নূরের। আসমিন চোখ বন্ধ করে শুয়ে আছে। মায়া নামক মহিলা তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রাগে ঘৃণায় অসহ্য হয়ে উঠল নূর। অমি! হন্তদন্ত পায়ে দৌড়ে এলো অমি। আসমিনও চোখ খুলে তাকিয়েছে। নূর আসমিনের দিকে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে অমিকে বলল, আমি এক্ষুনি বাসায় যাব। আমি সব ব্যবস্থা করো, এক্ষুনি মানে এক্ষুনি। আসমিন কিছু বলল না। অমি মাথা নাড়িয়ে চলে গেল। নূর বেড থেকে নেমে আসমিনের দিকে তাকালো, ঘৃণা নিয়ে বলল, জানি না কেন আপনি এমনটা করলেন। কারণ যাই হোক না কেন, আমার আপনার প্রতি ঘৃণা হচ্ছে। আপনার দিকে তাকালে গা গুলিয়ে আসছে। আপনার মতো ছেলে যেন কারোর ঘরে না হয় সেই দোয়া করি। আসছি। নূর বেরিয়ে যেতেই চোখ খুলল আসমিন। মায়া কাতর চোখে তাকিয়ে আছে তার দিকে। আসমিন সেদিকে তাকিয়ে হালকা হাসার চেষ্টা করল।
আমজাদ চৌধুরী একইভাবে বসে আছে। কামিনী চৌধুরী এতক্ষণ কাঁদলেও এখন একেবারে শান্ত হয়ে গেছে। ঝড় আসার আগে পরিবেশ যেভাবে শান্ত হয়ে যায়, কামিনী চৌধুরীও সেভাবে শান্ত হয়ে গেছে। বেড থেকে নেমে বেরিয়ে এলো কামিনী চৌধুরী। আমজাদ চৌধুরী দাঁড়িয়ে আছে তার কেবিনের দরজার সামনে, তার পিছনে মায়া নামক মহিলা দাঁড়িয়ে। কামিনী চৌধুরী ধীর পায়ে হেঁটে আমজাদ চৌধুরীর সামনে দাঁড়ালো। আমজাদ চৌধুরী তার দিকে তাকাচ্ছে না, নিচের দিকে তাকিয়ে আছে সে। আমি হয়তো খারাপ, তবে তোমাকে ভালোবাসার ক্ষেত্রে আমি সম্পূর্ণ সৎ ছিলাম আমজাদ। নিজের সবটা দিয়ে ভালোবেসেছি তোমাকে। তবে আজ কেন আমাকে এই দিন দেখতে হলো? আমাকে এইভাবে ভাঙলে আমজাদ। তুমি আজ সেই কামিনী চৌধুরীকে মেরে ফেলেছো যে তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসতো। আজ থেকে এই কামিনী চৌধুরীর না স্বামী আর না কোনো ছেলে আছে। তোমার নতুন বিবাহিত জীবন সুখের হোক। তুমি সব সময় আমার কাছে প্রিয়, তাই তোমার খারাপ চাইতে পারলাম না। ভালো থেকো। কামিনী চৌধুরী উল্টে ঘুরে যেতে নিতেই আমজাদ চৌধুরী অস্থির হয়ে পথ আগলে ধরল তার। ব্যগ্র গলায় বলল, কোথায় যাচ্ছ? তুমি অসুস্থ কামিনী, বাসায় চলো, রেস্ট নিতে হবে তোমার। কামিনী চৌধুরী হাসল, বিদ্রুপের গলায় বলল, দেখো কাণ্ড, অসুখ নিজেই বলে আমাকে সারাও। ভালো মজা করতে শিখেছ তো আমজাদ। যাই হোক, পথ ছাড়ো, ডিভোর্স লেটার সময় মতো পেয়ে যাবে। আমজাদ চৌধুরী অবাক চোখে তাকালো কামিনী চৌধুরীর দিকে। চোখ দুটো ছলছল করছে তার। কাপা কাপা গলায় বলল, ডিভোর্স? তো তুমি কি ভেবেছিলে সতীন নিয়ে সংসার করব? আমি শিকদার বংশের মেয়ে, কামিনী শিকদার। ভাগাভাগি আমার ধাতে নেই। যতদিন শুধু আমার হয়েছিলে, আমিও শুধু তোমার ছিলাম। আজ যখন ভাগ হয়েছ, তখন পুরো তুমিটাকেই দান করে দিলাম। আমজাদ চৌধুরী অসহায় চোখে তাকিয়ে রইল কামিনী চৌধুরীর দিকে। কামিনী চৌধুরী একবার মায়ার দিকে তাকিয়ে গটগট করে বেরিয়ে গেল। আসমিনও আজ বাড়ি ফিরে যাবে। এভাবে সময় নষ্ট করার মতো সময় তার হাতে নেই। সানভি সমস্ত ফর্মালিটি পূরণ করে এসেছে। আসমিন কেবিন থেকে বেরিয়ে আমজাদ চৌধুরীর পাশে এসে দাঁড়ালো। এখানেই থাকাতে চাও? আমজাদ চৌধুরী কটমট চোখে তাকালো আসমিনের দিকে। আসমিন হালকা কেশে চোখ সরিয়ে নিল। মায়ার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, গাড়িতে গিয়ে বসুন আন্টি, আমি আব্বুকে নিয়ে আসছি। মায়া আন্টি মুচকি হেসে চলে গেল। আসমিন তার বাবার কাছে গিয়ে হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলল, আজ তোমার দ্বিতীয় বাসর রাত উপলক্ষে আমার পক্ষ থেকে ছোট একটা উপহার। যেভাবে দুর্বল হয়ে যাচ্ছ, মনে হয় না তোমাকে দিয়ে কিছু না হবে, তখন এটা কাজে লাগবে। রুমে যাওয়ার আগে খেয়ে নিও। আমজাদ চৌধুরী বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। রেগে ছেলের গালে চটাস করে একটা চর মারতেও ভুলে গেলেন। সানভি নিজের বুকে হালকা চাপড় মেরে মনে মনে আহাজারি করতে লাগলো। এরকম একটা ছেলে তার ঘরে হলে সে বনবাসে চলে যাবে বলে প্রতিজ্ঞা করে ফেলল। আসমিন ততক্ষণে হসপিটাল থেকে বেরিয়ে গেছে। গাড়িতে বসে মায়া আন্টির সাথে কিছু কথা বলে ফোনে বিজি হয়ে গেল আসমিন। আমজাদ চৌধুরী হন করে এসে গাড়িতে বসলো। রাগে ফোঁস করে আসমিনকে বলল, তোমার জন্য শেষ বয়সে এসে আমি ডিভোর্স নিতে পারবো না। যা করার তাড়াতাড়ি করো। আসমিন অবাক হওয়ার ভান করে বলল, তুমি ডিভোর্সি হলে কি রাস্তায় মেয়েরা তোমাকে হেনস্থা করবে নাকি? আর বউ তো একটা জোগাড় করে দিলাম, আর কি চাই? আমজাদ চৌধুরী উত্তর দিতে ভুলে গেলেন। রাগ গিলে ফেলে চোখ বন্ধ করে মাথা সিটে এলিয়ে দিলেন। সানভি ড্রাইভ করতে করতে আমজাদ চৌধুরীর দিকে অসহায় চোখে একবার তাকালো। আহা বেচারা। নূর বাসায় আসার কয়েক ঘন্টা পরেই আসমিন বাসায় এসে উপস্থিত হলো। আমজাদ চৌধুরীর সমস্ত জিনিস নতুন রূপে শিফট করা হয়ে গেছে এর মধ্যে। আসমিন আর চোখে আমজাদ চৌধুরীর দিকে তাকিয়ে সানভিকে বলল, এই রুমটা ফুল দিয়ে সাজিয়ে দাও সান। বাবার বাসরে যেন কোনো ত্রুটি না থাকে। আগের বার না জানি কিভাবে কি হয়েছে, আমি থাকলে সব পারফেক্ট হতো। এবার তাই সব পারফেক্টলি করবে। আমজাদ চৌধুরী সহ সবাই হতভম্ব হয়ে তাকিয়ে রইল। আগের বার থাকলে পারফেক্ট হতো মানে? কামিনী চৌধুরী নিচের রুমে বসে সব শুনে মুচকি হাসল। বিড়বিড় করে বলল, তুমি আমার পেটে হয়েছো, আমি তোমার পেটে হইনি। লেটস দ্য গেম বিগেন বেটা।
আসমিন সরাসরি নূরের রুমে ঢুকলো। নূর শাওয়ার নিয়ে বেরিয়েছে মাত্র। আসমিনকে দেখে যথারীতি বিরক্ত হলো। বাড়িতে এসেও শান্তি নেই। ঠিক এসে হাজির হয়েছে। এখানে কি চাই? বের হন। নূরের কথাকে হাওয়ায় উড়িয়ে দিয়ে আসমিন নূরকে জড়িয়ে ধরল। নূরকে নিজের সাথে মিশিয়ে নিয়ে ফিসফিস করে বলল, বাবা দ্বিতীয় বাসর করে ফেলছে, আর আমার এখনো একটাও হলো না। এটা মেনে নেওয়া যায় বলো? তাই আজ বাসর করতে এসেছি। বাবা তোমাকে ননদ দেওয়ার আগে আমি তাকে নাতি দিয়ে চমকে দিব, না হলে নাক কাটা যাবে যে। এত হ্যান্ডসাম লুক বৃথা হয়ে যাবে বউ। নূর ক্লান্ত চোখে তাকালো আসমিনের দিকে। আসমিনকে আর কিছু বলতে ইচ্ছে করছে না, তার এখন ঘুম দরকার। নূর হালকা হেসে নিজেকে ছাড়িয়ে নিল আসমিনের কাছ থেকে। এক গ্লাস পানি আসমিনের দিকে এগিয়ে দিয়ে শান্ত গলায় বলল, পানি খেয়ে নিন, তারপর ঠান্ডা মাথায় কথা বলবো আমরা। আসমিন ভ্রু কুঁচকে তাকালো নূরের দিকে। মনে সন্দেহ হলেও মুখে কিছু বলল না, চুপচাপ খেয়ে নিল পানি। পানি খাওয়ার সাথে সাথে নূরকে কাছে টেনে নিয়ে আদর করতে ব্যস্ত হয়ে পড়ল। কয়েক মিনিট যাওয়ার পরেও যখন আসমিন ঘুমিয়ে পড়ল না, তখন নূর অস্থির হয়ে পড়ল আসমিনের কাছ থেকে ছোটার জন্য। নূরের সারা গায়ে নিজের দেওয়া চিহ্ন এঁকে দিয়েই বিজয়ের হাসি হাসল আসমিন। ব্যথায় চোখ থেকে পানি পড়ছে নূরের। আসমিন বাঁকা হেসে উঠে দাঁড়ালো। নূরের চোখের পানি মুছে দিয়ে দুঃখী দুঃখী গলায় বলল, বাবা ছেলের একসাথে বাসর করাটা ভালো দেখায় না, আমরা বরং পরে একসময় ট্রাই করব। ও, তোমার পানির গ্লাসটা আমি সরিয়ে ড্রেসিং টেবিলের উপর রেখেছিলাম, মন চাইলে খেতে পারো। নূর কটমট চোখে তাকালো আসমিনের দিকে। আসমিন নূরের লাল হয়ে ফুলে ওঠা ঠোঁটে চুমু খেয়ে শীষ বাজাতে বাজাতে চলে গেল। কামিনী চৌধুরী ব্রেকফাস্ট টেবিলে বসে নিউজ পেপারে চোখ বুলাচ্ছে। তাকে দেখে বোঝার উপায় নেই কাল তার স্বামী আর একটা বিয়ে করে বাসরও সেরে ফেলেছে। আর কেউ এখনো ব্রেকফাস্ট টেবিলে আসেনি। নূরের আজ কনসার্ট আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে।